রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ৬৮তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ আরো একবার। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুরু হয়ে গেল ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে একটি অত্যন্ত দুর্ধর্ষ ভয়াবহ এপিসোড আপনাদের সামনে হাজির করছি প্রিয় শ্রোতা। অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাদেরকে বারবার একটা কথা বলে নেব, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার ব্যক্তিগত। যা ঘটে গেছে অন্যের জীবনে সেখানে হয়তো কোনো যুক্তি নেই, তবে তার জীবনের জন্য সেটা কিন্তু ধ্রুব সত্য। আমরা আজকে এমন একটি ঘটনার মুখোমুখি আপনাদেরকে করব ডরে, যা আপনাদেরকে সত্যি সত্যি অন্যরকম ভাবে ভাবাবে। ৪ জন বন্ধু, ঠিক ৪ জন নয়, এক অর্থে ৫ জন বন্ধুকে নিয়ে শুরু হচ্ছে ডর। আজকে রয়েছে লি এবং তার মা, রানা, ওমর এবং সাইদ। ডরের ৬৮তম পর্বে লাখ লাখ শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি আমরা ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি, এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাউন্ডে রয়েছে লোবান। শুরু হলো ডরের ৬৮তম পর্ব, এবং শুরুতেই আমাদের এবারের হন্টেড প্লেস গ্রিন রোডের একটি হন্টেড বাড়ি, যেখানে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আমরা শুনব, এবং তারপর যে ৪ জন বন্ধুর নাম বললাম তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনায় ধীরে ধীরে প্রবেশ করব। ডর মানে ভয়। দোস্ত, আজকে কিন্তু আমাদের জার্নির বলতে আসলে এটা জার্নি বলা যায় না, ইটস আ জার্নি বাই লেগস, রাইট। এবং এটাকে বলা যায় হাঁটাহাঁটি ঘোরাঘুরি ওরকম একটা। আমরা জাস্ট একটু গভীর রাতে বের হয়েছি, যদিও একটু শীতের কারণে সমস্যা হচ্ছে, তবে এত কাছাকাছি হওয়াতে সেই সমস্যাটাও থাকবে না। তবে একটা সমস্যা হবে বন্ধু, সেটা হচ্ছে আজকের স্পটটা হচ্ছে একটা ছাদের মধ্যে। আমি যতটুকু জানি ছাদটা খুব সুন্দর একটা ছাদ, এবং বেশ খোলামেলা, তার মানে যথেষ্ট শীত, যথেষ্ট বাতাস থাকবে। বুঝতে পারতেছি। কাহিনী হচ্ছে কোনো সমস্যা নেই দোস্ত, আমার কাছে একটা মাফলার আছে, আমি কিছুক্ষণের মধ্যেই নান্দাইলের ইউনুসে পরিণত হবো, মানে অনেক আগের একটা ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, তুই সেটাতে পরিণত হ, তার আগে চল একটু চা কফি খেয়ে শরীরটা গরম করে নিই। হ্যাঁ বন্ধু, চা তো খাইতেই হবে। আচ্ছা, চা খেয়ে আমরা এই দিক থেকে ডান দিকে হাঁটাধুলি তো হবে। আমরা যে পান্থপথ মোড়ে আছে এখান থেকে যদি আমরা সোজা হেঁটে যাই, সোজা কিছুক্ষণ হেঁটে আমরা বাম দিকে যাব, ওখানেই হচ্ছে আমাদের আজকের স্পট। এবং এবারও কিন্তু আমরা বলছি না, কারণ হচ্ছে এবার এবিসির অফিসের এত কাছাকাছি এবং এত মানে রিনাউন্ড একটা প্লেস যে গ্রিন রোড, মোটামুটি সবাই জানে, সবাই চেনে। সো এখানেই হচ্ছে আজকের সেই বাড়িটি, এবং সেই বাড়ির ছাদেই আজকে আমাদের ডর ধারণ করা হবে। আর বাড়িটার মানে পেছনের কাহিনী তো আপনারা জানেনই, আমরা সবার শেষে বলবো, বাট এতটুকু বলে রাখি যে বাড়িটার সিঁড়িতে পা দেওয়া থেকে শুরু করে একেবারে ছাদে ওঠা পর্যন্ত যথেষ্ট ঘটনাবহুল। সেই ঘটনায় যাওয়ার আগে আরো ঘটনা ঘটিয়ে নেই, সেটা হচ্ছে এবার চায়ের বিলটা রেহানকে দিয়ে অবশ্যই দেওয়াতে হবে। আমার টাকা না কিন্তু, তোর টাকাই দিই। অবশ্যই দোষ, আজকে আমি দিব। তুই জাস্ট চিন্তা করিস না, তুই একটা আমার জন্য একটা কাজ করবি, তুই আজকে তোর পিছনের পকেটে একবার হাত দিবি না। তোর মানি ব্যাগ আছে কিনা? মানি ব্যাগ আনি নাই দোস্ত, আমি জানতাম তুই এই কাজ করবি, কাছাকাছি বলে তো আজকে মানি ব্যাগ আনি নাই। যাই হোক, টাকা দে, ওকে হাঁটি দাঁড়াতে। ঠিক আছে, চল তাহলে রওনা দিই। পান্থপথ মোড় থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই গ্রিন রোডের সেই কাঙ্ক্ষিত বাড়িতে, যেখানে আজকের ডর ধারণ করা হবে। হ্যাঁ বসি, এই হচ্ছে সেই ছাদ। বলছিলাম না তোরে, ছাদটা বেশ সুন্দর। ছাদটা যথেষ্ট সুন্দর। আর সত্যি কথা বলবো, বাসাটার বদনাম করতেছি না, যেহেতু আমরা ঠিকানা বলতেছি না, কিছুই বলতেছি না, এতটুকু আমি বলতে পারি বাসাটার সিঁড়িটা আসলে বিচ্ছিরি, ভুতুরে, ভয়ঙ্কর। মানে মনে হয় যেন চারিদিকে ফাঙ্গাস, অনেক দিন ধরে মনে হয় যেন কেউ এই সিঁড়িতে উঠানামা করে না। মানে আই থিঙ্ক সামথিং। ডিড ইউ ফিল সামথিং?
আমি এখনো ফিল করি নাই, তবে সিঁড়িতে ওঠার সময় কিছু ফিল করছ নাই? কোনো সিঁড়ি দিয়ে শব্দ? ওঠার সময় আমি কিচ্ছু ফিল করি নাই। সিরিয়াসলি ফিল করবো কিভাবে? তুই যখন আসছিস তো আমি তো এর কিছুক্ষণ পরে আসলাম, আমার সাথে আরো কয়েকজন ছিল, তো আমি তাদেরকে সহ উপরে উঠেছি। দ্যাটস ওয়াই হয়তোবা আমি তখন টের পাইনি। তবে তুই টের ঠিক পাওয়ার- আমার পিছনে ছিলি না? আমি তোর পেছনে ছিলাম না তো। কেন, তুই কি না। ভাবছিলি আমি তোর পেছনে ছিলাম? না কিছু না, বাদ দে বাদ দে, আমরা চল আমরা গল্প শুনি দোস, বেটার। ওকে, ঠিক আছে, আমরা গল্পতে যাব। তার আগে আরো একবার একটু বলে দিই, আজকের এই ছাদে ওঠার পেছনে, এই বাড়িতে আসার পেছনে একটা অবশ্যই রিজন আছে, সেটা আমরা ক্লিয়ার করব ধীরে ধীরে। Of course. তবে আমার মনে হয় সবচেয়ে আগে আমরা যেটা করতে পারি, আজকে যারা অতিথি আছে তাদের ঘটনাগুলো একটু শুনে নিতে পারি। এক্স্যাক্টলি। আর আজকের অতিথিদের মধ্যে অবশ্য না থাক, আর কিছু বলার নেই। ওই যে কাপলের ব্যাপারটা আমাকে বারবার খোঁচা দিচ্ছে আর কি। যাই হোক, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুরু করি। আরো একটা বৃহস্পতিবার এবং আরো একবার শুরু হয়ে গেল ডরের সময়, যেখানে সুমন আর রেহান থাকে আপনাদের সঙ্গে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সুমন। আজকে আমাদের ডরটা একটু ডিফারেন্ট বিকজ উই হ্যাভ গট a couple, a different type of couple in our program, right? রাইট। এবং এটা হচ্ছে কি, আমরা বলতে পারি যে গত এপিসোডটা আমরা যেখানে ধারণ করেছিলাম একটা প্রপার্টিতে একটা বাসা নিয়ে ঘটনা ছিল, এবং এই এপিসোডেও আমরা একটু বলে রাখি যে বাসা নিয়ে ওই ঘটনা আছে, এবং এটা আপনারা বিশ্বাস হয়তো বা না করে পারবেন না। এবং আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, ঢাকা শহরে কোনো ফাঁকা বাসা দেখলেই না মাঝে মাঝে না মাথার মধ্যে অজান্তেই কি কাজ করতে শুরু করবে জানি না। আসলেই মানে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে, কারণ আমরা কিন্তু যখন ডর শুরু করি তখন আমাদের এরকম একটা ধারণা ছিল যে ঢাকার ভেতরে বোধহয় খুব একটা হন্টেড প্লেসেস আমরা পাবো না। আমরা প্রথমে বাইরেই সার্চ করা শুরু করেছিলাম, এখন দেখছি যে ঘরের কাছেই তো প্লেসের অভাব নেই। ওই যে একটা কথা আছে না, ঘর হইতে দুই পা ফেলি আর সামথিং লাইক দ্যাট, দেখা দেখে হয়নি চক্ষু মিলিয়ে। Right. তো যাই হোক, এবার চোখ কান খোলা রাখুন, কারণ এবার আপনারই হয়তোবা আপনি এই মুহূর্তে কেউ কেউ যেখানে আছেন তারই ঠিক পাশের বাড়িটার কোনো ঘটনা হতে পারে, কিংবা পাশের এলাকার কোনো ঘটনা হতে পারে, কিংবা হয়তো বাড়িওয়ালা আপনাকে বলেনি আপনার বাসাটাই হতে পারে। যাই হোক, আপনাকে আর ভয় না দেখাই। রাইট। আমরা এবার সরাসরি চলে যাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। প্রথমে আমরা মুভ টু লি। রাইট। কেমন আছো? আমি ভালো আছি। কি করো তুমি? আমি ও লেভেল ক্যান্ডিডেট, এই মুহূর্তে পুরান ঢাকায় একটা কোচিং করছি। ওকে। সবাই একটু ধাক্কা খেতে পারে যে ও লেভেল কমপ্লিট করছে একটা বাচ্চাকে আমরা নিয়ে এসেছি, ডরের কনিষ্ঠতম অতিথি। রাইট। কিন্তু ঘটনা আছে, আমরা এই জন্যই নিয়ে এসেছি। আমরা বলি সবসময় যে আমরা যাদেরকে নিয়ে আসি আমরা রেসপন্সিবল তাদের ব্যাপারে। তো এই জন্যই লি আসতে পেরেছে, কারণ লিকে সাপোর্ট করেছে তার মা, এবং সেই সাপোর্টের উদাহরণ হিসেবে তার মাও কিন্তু আজকে আমাদের সাথে আছে। এক্স্যাক্টলি। আর এই কারণেই বলছিলাম যে আমাদের সাথে আজকে একটা কাপল আছে, আর সেই কাপল হচ্ছে মা আর মেয়ে। তো মায়ের সাথে একটু পরিচিত হয়ে নি। আপনার নামটা? আমি জেসি। জেসি। সো আমার মনে হয় আমরা আপনাদের কাছ থেকে যেই এক্সপেরিয়েন্স গুলো আপনাদের হয়েছে সেগুলো শুনবো, দুজনকে মিলিয়েই শুনবো, জি অবশ্যই। তাই না? আপনার কাছ থেকে কিছু জানবো, লিয়ের কাছ থেকে কিছু জানবো, বাট যেহেতু লি আমাদের আজকের প্রধান অতিথি, তো সেই হিসাবে আমার মনে হয় তার কাছ থেকেই আমাদের শুনতে শুরু করা উচিত। কি বলিস? রাইট, আমরা লিকে দিয়ে শুরু করছি তাহলে। ওকে লি, তাহলে প্রথমে আমরা তোমার এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি, যে তুমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাও আমাদের কাছে, প্রথমে শুনে ফেলি রেহান। কি বলিস? তাহলে মানে তোমার এই অভিজ্ঞতাটা কোথায় ঘটেছে এবং কতদিন আগে ঘটেছে, কিংবা এখনো ঘটছে কিনা, আমরা একটু সেদিকে জানি। আমাদের বাসাটা সদরঘাটা লক্ষ্মীবাজার এলাকার মাঝামাঝি জায়গায় অবস্থিত, আর বাসাটা একদম খোলামেলা জায়গায়। এই বাসায় পুরো বিল্ডিংটা 6 তলা, কিন্তু 6 তলা বিল্ডিং এ তেমন একটা ভাড়াটিয়া নেই। কয়টা ফ্যামিলি আছে? 2টো ফ্যামিলি 6 তলা বিল্ডিং এ, পুরো 6 তলা বিল্ডিং তার মানে একটা ফ্যামিলি হচ্ছে তোমরা, আর আর আমাদের উপরে একজন আর একটা ফ্যামিলি আছে। দ্যাট মিনস হচ্ছে এই পুরো 6 তলা বিল্ডিং এ মাত্র 2টো পরিবার থাকে, আর বাকি সবগুলো ফ্ল্যাট ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ। তারপর ওকে, তারপর কি ঘটে? আমাদের বাসার এক্সপিরিয়েন্স গুলো এরকম যে আমাদের বাসাটা অনেকদিন খালি থাকা কারণে বাসাটা সবসময় কিছু এক্সিস্টেন্স টের পাওয়া যায়, প্লাস অনেক কিছু। বাসার ফ্যামিলি মেম্বার কয়জন? আমরা ফ্যামিলি মেম্বার 3 জন, আমি, আমার মা, আমার বাবা। ওকে, দ্যাট মিনস ম্যাক্সিমাম সময় তোমরা দুজনেই শুধু বাসায় থাকা হয়। হ্যাঁ। ওকে।
এমন না, ঘটনা শুধু আমি ফেস করি, মানে আমার মাও ফেস করে। তারপর আমাদের বাসায় যে গেস্ট গুলো আসে, মানে আমার চাচি, খালা, মামা That means সবাই হচ্ছে ফেস ওই করে। বাসার রিলেটেড যেই যাচ্ছে, যারা থাকছে, প্রত্যেকেই কিছু না কিছু টের পাচ্ছে। ওকে ফাইন, আমরা শুরুতে কিভাবে তুমি প্রথম টের পেলা কোনো কিছু, আমরা সেটা মানে অ্যাকচুয়ালি আমরা কোনো একটা স্পেসিফিক মেমোরি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, যে ওই দিন এই ঘটনাটা ঘটেছিল এভাবে, যখন আমি টের পাই যে এরকম একটা কিছু আছে। আচ্ছা, প্রথম ঘটনাটা হচ্ছে যে আমরা যখন বাসায় প্রথম আসি, আচ্ছা। তখন মানে গুছগাছ করার সময় আমি আমার শোকেস গুছাচ্ছিলাম। শোকেস গুছাতে এখন দেখলাম যে আমার একটা পুরা শোকেস, একটা তালা পুরা পুতুলে ভরা। তো একটা পুতুল খুব মানে অদ্ভুত রকম দেখালো, মানে পুতুলটার চোখগুলো মানে হাতে নিয়ে রাখতে রাখতে এই পাশে অন্যদিকে তাকিয়ে আমি গুছাচ্ছিলাম। এই পাশে রাখতে রাখতে আমি হঠাৎ করে দেখলাম যে পুতুলের চোখ লাল। তখন মাম্মিকে বললাম, মাম্মা দেখো পুতুলের চোখ লাল কেন? তারপর মাম্মি তাকালো, বলে পুতুল ফেল। তারপর আমি পুতুল ফেলে আমরা সবাই রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছি, এত বেশি ভয় পেয়েছিলাম আমরা। মানে পুতুলের চোখ লাল বলতে? মানে চোখ পুরো টকটকা লাল শাইন করছে, একটা নর্মাল একটা কাপড়ের পুতুলের চোখ। কাপড়ের পুতুলের মনে চোখ? হচ্ছে কেউ যখন রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে থাকে না, এরকম একটা লুক। আচ্ছা, কাপড়ের পুতুলটা দেখতে কিরকম ছিল? মানে নর্মাল বারবি ডল টাইপেরই ছিল, মোটা সোটা মেয়ে পুতুল ছিল। বুঝতে পেরেছি। ওকে, তারপর আস্তে আস্তে কি ঘটনা? তারপর ঘটনাগুলো এটা তো গেল, তারপরে কিছু এক্সিস্টেন্স তো টের পাই, প্লাস আওয়াজ, প্রচন্ড আওয়াজ আমাদের বাসায়। কিরকম মানে আওয়াজ? উপরতলা থেকে শিলপাটা বাটার আওয়াজ আসে, ঝাড়ু দেওয়ার আওয়াজ আসে। এটা তো হতেই পারে, কারণ rhythmic উপরতলায় তো একটা ফ্যামিলি যেহেতু থাকে, না, তাদেরকে জিজ্ঞেস করে তাদেরকে ওই মুহূর্তেই নক করা হয় যে আপনারা এত সাউন্ড করছেন কেন? বলে দেখেন উপরের থেকে আসছে। তারপর আমরা উপরে থেকে দেখি, হ্যাঁ ঠিক উপরের থেকে আসছে। কিন্তু উপরতলা তো কেউ থাকে না? না, উপরতলা কেউ থাকে না, ইভেন বেঞ্চ টানার শব্দ। তো এক রাতের একটা ঘটনা বলি, যে আমরা রাতেবেলা মানে ঘুমাচ্ছিলাম, আমি মাইন্ডে তেমন কিছু হরর টরর চিন্তা ভাবনাও নাই, তো ঘুমিয়ে আছি। প্রায় যখন মনে হয় রাত 2টা, আমাদের ডাইনিং স্পেসটা অনেক বড়। আচ্ছা। তো ডাইনিং স্পেস থেকে দেখলাম কেমন জানি প্রথমে একটা আওয়াজ আসলো, যে ঝন করে একটা ঘুমুর টাইপের গ্রিলের সাথে ঝন করে বাড়ি খেলো। তারপরে না আমি ধরলাম যে হয়তো বা আশপাশ থেকে আসছে, তেমন কিছু না। তারপরে দেখলাম ঢাক ঢোলের আওয়াজ, আর ইভেন আমার দরজাটা লাগানো ছিল আমার বেডরুমের, তো দরজার নিচ দিয়ে যে ফাঁকাটা আছে, ফাঁকা দিয়ে আমি কিছু হোয়াইট লাইটিং দেখতে পাচ্ছি। তো আমি ভয় পেয়ে যাই। আমি এটা হ্যালুসিনেশন বলবো নাকি তার আমি থামাই তোমাকে, তুমি বলছো যে ঢাক ঢোলের আওয়াজ পেয়েছি, যেহেতু তুমি পুরান ঢাকায় থাকো, তো এটা হতে পারে আশেপাশে কোনো পুজো হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেই সাউন্ডও তো হতে পারে। না, একদম স্পেসিফিক আমাদের ডাইনিং থেকেই আসছে, কারণ লাইটিংটা আমাদের ডাইনিং এ লাইট আসার কোনো জায়গা নেই। রাইট, এটাই আমি একটু বলতে যাচ্ছিলাম, যে এটা যদি বাইরে থেকে হতো, বাইরের কোনো দরজা থেকে, এটা বুঝতাম যে বাইরে থেকে হয়তো আলোটা কোথাও, কিন্তু রুমের ভেতরে আলো জ্বালালে তো বাসার মানুষই সেটা করতে হবে, বাইরে থেকে তো আসতে হবে। আমি চিন্তা করছিলাম যে লাইটিংটা তুমি যেটা দেখতে পাচ্ছিলে, সেখানে কি তুমি মানুষের পদচারণা বা হাঁটাহাঁটি বা এই ধরনের কিছু টের পেয়েছো, নাকি মনে হচ্ছে যেন কেউ টর্চ দিয়ে লাইট মারছে এরকম? না না, কিছু মানুষের যে মানে পাও ফেললে এদিক ওদিক পাও ফেললে যে একটা ছায়া দেখা যায়, ঠিক ওরকমই দেখতে পাচ্ছি। প্লাস কিছু রিদমিক ঘুঙুরের আওয়াজ, মানে কেউ নাচলে যেরকম ঘুঙুরের আওয়াজ হয়, তো এটা আমি শুনে আমি মাম্মির ঘরে ঢুকে গেলাম, যে মাম্মা তুই কিছু শুনতে পাও? মাম্মি দেখলাম উঠে বসে আমার দিকে তাকিয়ে আমার হাতটা টান দিয়ে ধরে আমাকে ধরে চেপে ধরে বসে থাকলাম। তুমি শুনছো? বলে হ্যাঁ আমিও শুনছি, চুপ থাক, দোয়া দূরে পড়তে থাক। তো তখন যে আমরা তো ঠিকই শুনছি, পাশেই তো পাপা ঘুমিয়ে আছে, পাপা শুনছে না কেন? পাপার দিকে তাকালাম, দেখলাম পাপা চোখ বন্ধ করে, তারপর মুখ হা করে হাত পাও ছুড়াছুড়ি করছে। বোবাই ধরে তো টাচ করলে ঠিক হয়ে যায়, তা আমি পাপার হাত ধরে জোরে টান দিলাম, না পাপার কোনো রিয়াকশন নেই। জোরে টান দিচ্ছি, পাও ঝাঁকাচ্ছি, হাত ঝাঁকাচ্ছি, কিছু হচ্ছে না। তারপর দুয়া টুয়া পড়া শুরু করলাম, পড়তে 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 বাবার মাথায় ফু দেওয়ার পর বাবা দেখলাম চুপচাপ আস্তে করে ঘুমিয়ে গেল। কিন্তু আমাদের বারান্দার গেটে ধপ করে একটা বাড়ি খেলো, আর আমাদের দুইজনের মাথায় অনেক জোরে একটা ঘূর্ণা দিয়েছে। মানে রুমের টেম্পারেচারটাই চেঞ্জ হয়ে গেছে, কিছু একটা ছিল ওটা বাইরে বের হয়ে গেছে, এটাও টের পেয়েছি। এটা কি আপনারও কি মাথা ঘুরে উঠেছিল তখন? এটা আমার সাথে হয়েছে। আমি আবার ওকে বুঝ দেওয়ার জন্য বললাম যে মা তুমি ভয় পেও না, হয়তো শব্দটা বাইরের থেকে এসছে। ওকে তখন বোঝানোর চেষ্টা করছি, ও প্রচন্ড ভীত, ও যে কাঁপছে আমাকে ধরে, ও আর ঠিক হচ্ছে না সহজে, ওর কাঁপনি থামছে না। কারণ মানে এরকম কঠিন বাস্তব ঘটনা আমি এর আগে কখনো এরকম ভাবে ফিল করে নেই, যেভাবে আমি পাশের রুম থেকে শব্দটা পাচ্ছি। আর শব্দটা কেমন, খুব জোরে কিছু না, আচ্ছা, মানে একটা মাঝারি ধরনের আওয়াজ, যেটা শুধু আমরাই পাচ্ছি, আমি পাচ্ছি, আমার মেয়ে পাচ্ছে, কিন্তু ওর বাবা কিন্তু ঘুমের থেকে জাগছে না। আচ্ছা,
শুধু আমরা দুজনই শব্দ পেয়ে যাচ্ছি, ভয় পাচ্ছি, আমরা একজন আরেকজনের হাত ধরে রেখেছি, দুজন দুজনকে বুঝ দিচ্ছি। এক সময় যখন দরজাটা ধুপ করে আওয়াজ হলো, যেমন আমাদের বেডরুমের দরজাগুলো প্রায় ইঞ্চি 2-1 ফাঁকা ছিল দেখে দরজার নিচ থেকে কিছুটা আলো ছায়া দেখতে পাচ্ছি। শব্দ আসছে, ঘুঙুরের শব্দ আসছে, ঢাকঢোলের শব্দ আসছে, কিন্তু শব্দগুলো মৃদু আসছে, মানে বোঝা যাচ্ছে যে অন্য কোথাও থেকে আসছে না, ঠিক পাশের রুম থেকেই যেন আমাদের কানে আসছে। আপনারা কি মানে এর পরে যখন বললেন যে ধপ করে একটা শব্দ হলো, যে দরজাটা, বারান্দার দরজাটা বন্ধ হওয়ার, এরপরে কি ওই রুমে ঢুকেছিলেন? যে আমাদের বারান্দার দরজা পর্যন্ত নড়ে উঠেছে যখন এই আওয়াজটা বন্ধ হলো টোটালি। আচ্ছা, তারপর তার বাবাকে ওঠানো হয়েছে তখন ওই মুহূর্তে। ড্রয়িং রুমে গিয়ে দেখেননি কিছু, কোনো কিছু কি তার দেখতে বাবা পেয়েছেন? জি না, এই ধরনের জিনিস কিছু দেখা যায় না। আচ্ছা, তো তার বাবা তখন আমাদের এই ধরনের পরিস্থিতি দেখে, আমরা তো দুজন নড়াচড়ি করছি বিছানায়, বারবার উঠে বসছি, হাত পা গুটিয়ে বসছি, আমরা চাদর দিয়ে আমাদেরকে ঢেকে ফেলছি পুরো। পাশেই ছিল তার বাবা, তো এই নড়াচড়াতে তারপরে সে ততক্ষণে জেগে উঠেছে। এই ঘটনাটা প্রায় মিনিট 5-এর মধ্যে এত কিছু ঘটেছে। আমাদেরকে দেখে বলছে, কি হয়েছে তোমাদের, এমন করছো কেন? সে একটু ঘাবড়ে গেছে, উঠে বসে গেছে। আমি বললাম, প্লিজ একটু ডাইনিং হলে যাও, গিয়ে দেখো যে ডাইনিং হলে কি ধরনের শব্দ হচ্ছে। এখন অবশ্য থেমে গেছে, কিন্তু তুমি একটু যাও, হয়তো কেউ আছে। আমরা ওভারশিওর যে কেউ তো আছে ওখানে। এরকম শব্দ হবে, লাইট বন্ধ হচ্ছে, জ্বলছে, তাহলে তো কিছু তো আছে, হয়তো চোর হলেও আছে, কেউ আছে। এত শিওর হয়ে গেছি এই ধরনের কিছু দেখে। তার বাবা সে তখনই উঠেছে, উঠে রুমের লাইট জ্বালিয়েছে। আমাদের এই সাহসও নাই যে আমরা যে রুমে বসে আছি সেই রুমের লাইটটা জ্বালাবো, শুধু ডিম লাইট জ্বালানো ছিল, আমাদের উঠার শক্তিও ছিল না। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওর বাবা তাড়াতাড়ি ডাইনিং হলের লাইটটা জ্বালিয়েছে। ডাইনিং হলটা বিশাল লম্বা, আর ওর ডাইনিং হলের দুপাশেই কিন্তু বেডরুম আছে, মানে 4টা বেডরুম আমাদের বাসার ভিতরে টোটাল। তো সে ওই ডাইনিং হলে যাওয়ার পরে সবগুলো লাইট জ্বালিয়েছে। পুরো আলো হওয়ার পরে আমরাও আসছি সাথে সাথে। পুরো নিস্তব্ধ, কিন্তু চেয়ারগুলো এলোমেলো। আর তার মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা অ্যাক্টিভিটিজ এখানে হয়ে গেছে। প্রতি রাতে ডাইনিং এ খাবার গোছানোর পরে আমি চেয়ারগুলো সোজা করে রাখি, টেবিলটা ক্লিন রাখি, এগুলো আমার অভ্যাস। রুমটা যদি এদিক সেদিক কিছু থাকে, গ্লাস জগ যা থাকে, আমি এগুলো সরিয়ে কিচেনে রেখে আমি একটু রুমটা ক্লিন করে তারপরে ঘুমাই। মানে এই ব্যাপারে আমি আপনি জানেন যে আসলে এটা কিন্তু সবারই অভ্যাস। এটা কিন্তু প্রত্যেকটা বাসায় মহিলারা একদম লাস্ট মোমেন্টে বাসাটা গুছিয়ে আমি ঘুমাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মাত্র 3 জন ফ্যামিলি মেম্বার, তো কেউ এমন না যে নিজের অজান্তে কেউ এটা এলোমেলো একটা প্রশ্ন আমার মাথায় অনেকক্ষণ ধরে আসছে, ব্যাপারটা এরকম কিনা আই এম নট শিওর। একটা ব্যাপার কি খেয়াল করেছি যে যখন এই ঘটনাগুলো ঘটছিল ওই বাসার ভিতরে, ঠিক সেই সময় কিন্তু লিয়ের বাবা ঘুমের মধ্যে অস্থিরতায় ভুগছিল, এবং যখনই ওনার ঘুম ভাঙে তখনই কিন্তু দরজাটা ঝন করে বন্ধ হয় এবং সব অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়। সো ইজ দিস কানেক্টেড? জি জি জি, হতেও পারে। সামনে এগিয়ে দেখি কোনো কিছু কানেকশন পাই কিনা। তারপরে লি কি হলো, আর কোন ধরনের কোনো কিছু? তারপরে আমাদের বাসায় কিছু জিনিস লক্ষ্য করি আমরা, যে আমাদের যে টিভি স্ক্রিনটা আছে, এলসিডি তে কিছু হাতের ছাপ, ছোট ছোট হাতের ছাপ, যেটা আর এত ছোট ছোট, একদম ছোট ছোট বাচ্চার হাতের ছাপ বলতে কি রকম? টিভি ট্রলিটা 4 ফিটের, যেখানে একটা ছোট বাচ্চার হাত যাওয়া সম্ভব না। ওকে, তো ছোট বাচ্চা নাই, তো ছোট বাচ্চার হাতের ছাপ অলরেডি আছে 4-5টা। ও আর আমি গুনেছি দাঁড়িয়ে। ও বলেছে, মাম্মি একটু দেখো। টিভিটা বন্ধ থাকা বন্ধ অবস্থায় আমরা পেয়েছি। মানে কোনো একটা জিনিসে গ্লাসের মধ্যে যখন হাত রাখলে একটা ছাপ পড়ে যায়, ওরকম। তো আমাদের বাসায় যদি গেস্টও আসে, হ্যাঁ আসে গেস্ট, কিন্তু এত ছোট বাচ্চার 4 ফিট ট্রলির উপরে হাত যে বড় এলসিডি তে হাত যাবে, সেটা অসম্ভব ব্যাপার। তারপর কিছুদিন আগে আমার কাজিনের সাথে একটা ঘটনা ঘটে গেছে। তোমাদের বাসাতেই? হ্যাঁ, আমাদের বাসায় কাজিনটা এই জগন্নাথ ভার্সিটিতে পড়ে, তো আমাদের বাসায় এসে কয়েকদিন থেকেছে। ও কিছু এক্সিস্টেন্স ফিল করতো, প্লাস একদিনও মেবি রাত্রেবেলা ডর শুনছিল, ডর শুনতে শুনতে ডর বন্ধ করলো, মৃদু কান্নার আওয়াজ পায়। কান্নার আওয়াজটা, ওখানে অ্যাটাচ বাথরুম ছিল ওই রুমের সাথে, স্টোর রুমের ওখান থেকে কেমন মৃদু একটা কান্নার আওয়াজ পায়। তা ও খুঁজাখুঁজি করে কোত্থেকে আসছে, তারপর দেখলো বাথরুমটার ভিতর থেকে আসছে। তো ও আর খুলে দেখার সাহস পায়নি, তো গেটটা চাপানো ছিল। তারপর ও চুপচাপ খাতা মুড়ি দিয়ে শুয়ে আছে। তারপর দেখলো বাথরুমের গেটটা আস্তে করে খুললো, খুলে কিছু একটা গরম বাতাস, মানে সে বুঝলো একটা কালো কালো টাইপের আবছা আবছা ঘোলা ঘোলা একটা ছায়া, তার উপর দিয়ে হাঁটু, পাও, হাত, মাথা এগুলো সব ফিল করছে, তার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে গেল গেটের নিচ দিয়ে। গেটের নিচ দিয়ে বের হয়ে গেছে সেটা।
আর সে বের ফিল হয়েছে করতে পেরেছে, bathroom হাঁটু, থেকে। হাত, bathroom এর মাথা গেটের সব ভিতর ফিল গেটটা করেছে। নিজেই খুলেছে। আচ্ছা, কিন্তু কুণ্ডলি পাকানি নাকি কালো ধোয়া ছিল, সেটা একটা সে ফিল করছে যে একটা উঁচু উপর হওয়া মানুষ যেভাবে থাকে, একটা বড় সড়ো মানুষ 6 ফিটের মানুষ ধরে, সে সেভাবেই বলল যে সে পরিষ্কার দেখছে ডিম লাইটের আলোতে যে ওই কুণ্ডলি পাকানো ধোয়াটা, সে হামাগুড়ি দিয়ে বাথরুম থেকে বের হয়ে, আর ধোয়াটা ছিল গরম আর রুমটা একটু ঠান্ডা, তখন হালকা শীত ছিল। আচ্ছা, তো সে হামাগুড়ি দিয়ে ওখান থেকে বের হয়ে তার উপর দিয়ে যে হাত পা দিয়ে উঠে চলে গেছে এবং গেটের নিচ দিয়ে বেরোছে, সে পরিষ্কার দেখছে। আচ্ছা, তারপরে সে ছুটে রুমের থেকে বের হয়ে গেছে, ওটা বের হয়ে যাওয়ার পরে তারপরে এসে আমার রুমের গেট নক করছে, যেরকম আন্টি একটু দরজা খোলো। তা আমি দরজা খোলার সাথে সাথে সে আমাকে পেঁচায় ধরছে, ধরে কান্না শুরু করছে, আচ্ছা, আন্টি কিছু একটা হয়েছে আমার রুমে, তুমি একটু আসো। খুবই ন্যাচারাল। তারপর আমি গেলাম, রুমের লাইট জ্বালানো ছিল, সে লাইটটা জ্বালিয়ে বের হয়েছে দৌড়ে। পুরো রুমটা ঘুরলাম, ওয়াশরুমটা দেখলাম। তা আমি বললাম কই কিছুই তো নাই। বলে না এখন কিছু নাই, এখন সব ঠান্ডা হয়ে গেছে আন্টি, কিছুক্ষণ আগে থাকলে আন্টি তুমিও আমার মতো হতা, আমি প্রায় মারা যাচ্ছিলাম আন্টি। তাই বললাম এমন তো ভয়ের কিছু ঘটেনি। বলে না তুমি এই জিনিসটা বিশ্বাস করবা না, সে বলছে আর কান্না করছে। তো বুঝলাম যে হ্যাঁ ঘটনাটা পুরোটাই সত্যি। একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ুয়া যদি মেয়ে, এরকম, তার তো ভুল হওয়ার কথা না। কথা না। আর সে খুব সাহসী একটা মেয়ে। ওকে আমি জিজ্ঞেস করেছি শুরুতেই যে আমাদের স্টোর রুম থেকে মাঝে মধ্যে একটু সারা শব্দ আসে, আমরা একটু ভয় পাই, তুমি কি পারবা থাকতে? সে বলছে যে আমি পড়ালেখা করার জন্য সব পারবো না, আমাকে কিছু দিনের জন্য দাও, আমি হলে সিট পেলে চলে যাব। আচ্ছা, এই ঘটনাটা তার সাথে হয়ে গেছে অলরেডি ওই রুমে আসার 1-2 দিন পরের ঘটনা। আসলে সে সাহসী, এবং তবে এই ঘটনাটা থেকে একটা জিনিস কিন্তু টের পাওয়া গেল যে জিনিসটা যাই হোক না কেন আকৃতিটা মানুষের। রাইট, আরেকটা জিনিস, সে যে কান্নার শব্দটা পেয়েছিল, সে কিছুদিন এই কান্নার শব্দটা পেয়েছে, যেটা আবিষ্কার করেছে সে খুব ভালো করে কমোডের ভিতরে চেক করেছে, আওয়াজটা ঠিক চিকন একটা আওয়াজ ওই কমোডের ভিতর থেকে আসে, সে এটা পরিষ্কার শুনে আসছে। সে আমাকে একদিন থাকতেও বলছে, রিকোয়েস্ট করছে, কিন্তু আমার সাহসে কুলাইনি। তো আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স এই বাড়িতে? লি একটা কিছু বলছিলাম হ্যাঁ, তুমি। হ্যাঁ, আমাদের 2টা রুম স্পেসিফিক, আমাদের ড্রয়িং রুম আর স্টোর রুম, এই 2টা রুম থেকে প্রচন্ড আওয়াজ আসে, যার কারণে আপাতত এই রুমটা বন্ধ করে রাখি আমরা সব সময়। এত বেশি আওয়াজ আসে, এত বেশি ইরিটেট করে, মানে সোফা টানছে, চেয়ার টানছে। আমাদের সোফাগুলো অনেক ভারী, অনেক আগেকার, দেখাও যায় গেলে যে সোফা টান দেওয়ার পরে প্লাস্টিক গুটিয়ে যায় না, ওরকম প্লাস্টিক গুটিয়ে থাকে, যে সোফাটা টান দেওয়া হয়েছে। এটা কোন সময়টাতে হয়? রাতে বেশি হয় আর ভর দুপুরে এই হ্যাঁ, জিনিসটা। ভর দুপুরে হয়। ভর দুপুরে ঠিক 3টার দিকে। 3টার দিকে এরকম আচ্ছা, হয়, আচ্ছা, যখন আচ্ছা। পুরো এরিয়াটা নিস্তব্ধ হয়ে যায়। এটা তো স্ট্রেট কাট প্রমাণ একদম। হ্যাঁ, মানে আমি জানি না আরো কি কি রিভিল করা বাকি আছে হাউ ডু ওনাদের। ইউ গাইজ লিভ দেয়ার? আপনারা মানে থাকছেন কিভাবে আমরা সেখানে? রেগুলার ফেস করছি, বিলিভ মি। এটা যদি কেউ না থাকে ওখানে, যদি আপনিও 2-3 দিন থাকেন, কিছু না কিছু ফিল করবেনই। আচ্ছা, আপনারা তাহলে মানে এত প্রবলেম ফেস করে আপনারা কেন থাকছেন সেই বাড়িটাতে? অ্যাকচুয়ালি ওর বাবার বিজনেসটা ওদিক থেকে খুব কাছে হয়, মেয়েটার স্কুল আছে ওখানে, প্লাস Okay. মেয়ে কোচিং করে, মার বাসা, আত্মীয় স্বজন সব আশেপাশেই। ওকে, অনেক আমাদের ভ্যালিড সব রিজন দিক আছে যে দিয়ে থেকে আমরা যাওয়ার। ওই ফ্যাসিলিটিস পাওয়ার কারণেই আমরা ওখানটায় আছি, প্লাস আমাদের ফার্নিচার খুব বেশি, আচ্ছা, মানে অন্য বাসায় গেলে move চলবে করাটা না, একটা মুভ প্রবলেম। করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। বিগ প্রবলেম। ব্যাপারটা হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো, একটা আমরা ভাইটাল স্টোরি শুনলাম, 2টো ভাইটাল স্টোরি, আর বেশ কিছু ছাড়া ঘটনা শুনলাম, জি, যেগুলো জি। প্রতিনিয়তই ঘটছে প্রতিনিয়ত ওই হচ্ছে, বাসার ভিতরে। যেগুলো আমরা প্রতিদিন মনে রাখতে পারি না। আচ্ছা, আমরা কি আর কোনো এমন কিছু মিস করে গেছি যে আমরা আরো কি এক্সপেরিয়েন্স ওই বাড়িতে আপনারা পেয়েছেন যেটা হ্যাঁ, আমরা একটু আরো জানতে কিছু পারি? এক্সপিরিয়েন্স আছে। যেমন এই 2 দিন আগে আমি বারান্দার গেটে লক্ষ্য করলাম যে বারান্দার গেটে আমি এভাবে পড়তে পড়তে আমি সাইড দিয়ে এই চোখ দিয়ে আর চোখে একটু খেয়াল করলাম একজন উকি মেরে আছে। তো উকি মেরে আছে, আমার মাম্মি বুঝে উকি মেরে আছে, আমি কি করছি বারান্দাটা না অন্ধকার। করছি। তুমি নিজের চোখে দেখলা? আপু? হ্যাঁ, তারপর উকি মেরে লম্বা লম্বা চুলও ঝুলছে, এতটুকু দেখেছি আমি, খুব লম্বা চুল। তারপর এক সপ্তাহের ব্যবধানে 2 জন দেখেছি। আমাদের 2টা বেডরুমের সাথে একটাই বারান্দা, যেটা 2 রুমের গেট থেকেই বের হওয়া Common, যায়। আচ্ছা। তো আমি ভিতরের বেডরুমে বসা, যেটা আমি গত 1 সপ্তাহ আগে দেখেছি, সেম কেস, ও যা বলছে হুবহু মিলে যায়। আর ও গত 2 দিন আগে দেখেছে, একদম সেম জিনিস। নারী ছিল না পুরুষ ছিল? নারী। ওকে। চেহারাটা কালো, তাকানোর একদম ঠিকভাবে কালো। তাকানোর পর সে দৌড়ে চলে যায়। দৌড়ে চলে যায় কোথায় বারান্দা চলে থেকে। যায়? হ্যাঁ, সামনে দৌড়ে চলে যায়, যাওয়ার তো কোনো জায়গা নেই। ভ্যানিশ হয়ে যায়। একটু আগে যে বারান্দা থেকে বাইরে চলে যায় জিনিসটা হয়তো। তারপরেও সাহস করে 2 জন হাত ধরাধরি করে আমরা বারান্দায়, আমাদের একা যাওয়ার সাহস নেই। আরেকটা ভাইটাল স্টোরি ছিল কিরকম সেটা? কিরকম? যে আমি একদিন ঘুমাচ্ছিলাম, ফার্স্ট অফ অল, আই ডোন্ট নো হোয়াট ক্যান বি মোর ভাইটাল দেন দিস। আমাদের বারান্দায় আমার একটা খেলনার ব্যাগ আছে, যেখানে অনেকগুলো ছোট ছোট খেলনা আছে। হ্যাঁ, আমার ছোটবেলার। তো সেই দিন অনেক গরম
গরম ছিল, বারান্দার গেটটা খোলা। আচ্ছা। তো মাম্মি পাপার সাথে শুয়েছিলাম সেই দিন। তো আমি খেয়াল করলাম কি যে বারান্দার থেকে কুট করে খেলনা নামানোর আওয়াজ হচ্ছে, আর কিছু ছোট ছোট মেয়ের গলা, ওরা কথা বলছে একলা একলা। এরকম শোনার পর আমি এটা হ্যালুসিনেশন ধরলাম, হয়তো বা আমি ভুলে শুনছি, এটা চিন্তা করছি এই জন্য। আচ্ছা, কথাগুলো ভাষা কি ছিল? ভাষাটা ডিফারেন্ট ছিল, বোঝা যাচ্ছে না। তারপর আমি চোখ খুলে তাকালাম, ভালো করে দেখছি চোখ বড় করে কি হচ্ছে। তারপর বারান্দায় যাওয়া পর্যন্ত সাহস হয় নাই। তারপরে দেখলাম যে খুব অন্ধকার, তখন ডিম লাইটটাও জ্বালানো ছিল না, কারেন্ট চলে গেছিল। একটা মেয়ে হামাগুড়ি দিয়ে, মাম্মি আমার ওই পাশে শুয়েছিল, তো মাম্মির কাছে এসে একদম খাটের কিনারে ছিল, মাম্মির মুখের সামনে এসে কি যেন বলছে, এটা আমি দেখেছি। আর তখন তারপর উনি কি করছিলেন? মাম্মি ঘুমাচ্ছিল, তারপর মাম্মি লাফ দিয়ে উঠে যায়, বলে যে কে জানি আমার মুখের সামনে এসে কিছু বললো, তুই বললি? তো তখন তারপরে কি হলো? মানে ইউ ওয়ার ওয়াচিং দ্যাট, রাইট? হ্যাঁ, তুমি তো আমি দেখছিলে দেখছিলাম, নাকি? আমি দেখছিলাম। তারপর মাম্মি উঠে যাওয়ার পর ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশড। কয়টার সময় ঘটেছে এটা? এটা রাত 3টা এরকম। মাঝরাতে My এই God, ঘটনাটা মানে ঘটে। আমার তো মনে হচ্ছে যে আজ পর্যন্ত আমরা যতগুলো স্পটের কথা জেনেছি, নাথিং মানে ম্যাটারস। আমরা যদি রেটিং করি, এটা একদম নিঃসন্দেহে উপরের রেটিং এ থাকবে। নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমি জাস্ট আমি ভাবছি যে ইভেন লিয়ের ক্ষমতাও কতটুকু বেড়ে গেছে, মানুষ আসলে কি না পারে, যে ও এই ঘটনাগুলো বলতেছে বা এই ঘটনাগুলো ফেস করতেছে, এবং আপনিও তাই। মানে হাউ কুড ইউ গাইজ গেট সো ইউজ টু উইথ দিস কাইন্ড অফ থিংস? আপনারা কি কোনো চেষ্টা করেছেন কখনো যে এগুলো স্টপ করানোর? না, আমি একটা তাহলে কথা বলি যে আমরা যখন বাসাটা নেই, তখন আমি বললাম না যে আমাদের বাসায় নতুন ভাড়াটি আসার চেষ্টা করলে ঘুরে দেখার পর চলে যায়। হ্যাঁ। তো আমার বাবাও সেভাবে ঘুরে দেখার পর না করে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি বলে না কেন, কিন্তু আমিও কিছু ফিল করেছি যে এই বাড়িটা ভালো না। কিন্তু তাহলে কেন ওঠা হলো? তারপরেও Interested আমরা। হ্যাঁ হ্যাঁ আমরা এরকম right. ধারণা যে এমন তো কিছু হবে না, হয়তো সামান্য কিছু, কিন্তু আসলে এত মানে কিছু আমাদের সাথে। আমি যতটুকু আপনাদের কাছ থেকে বাড়িটার বর্ণনা পেয়েছি, জি। মানে বাড়িটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে যেই বর্ণনা, আমার মনে হয় পুরান ঢাকা এই ধরনের বাড়ি খুঁজে পাওয়া একটু টাফ। একটু টাফ। যতক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা নিজের সঙ্গে না ঘটে আসলে বিশ্বাস করা মুশকিল। এক্স্যাক্টলি। জি। সো এই ভয়ে এরকম বাড়ি কেউ হাতছাড়া করতে হয়তো বা চাইবে না। যাই হোক, আপনারা নিয়েছেন এবং এক্সপিরিয়েন্স যেটা পেতে চেয়েছিলেন, মনে হয় যে চাওয়ার চেয়ে অনেকটা বেশি পেয়ে গেছেন এবং চাওয়ার চেয়ে পাচ্ছেন। অনেক বেশি ঘটে গেছে, আমরা পরে আচ্ছা, আমাদের আমার ভুল বুঝতে একটা পারছি। প্রশ্ন ছিল যে আপনার কাছেই স্পেসিফিক, আমি আপনার কাছেই জানতে চাই যে এত ঘটনা ঘটছে আপনারা ওঠার পরে, কত বছর যাবত আছেন এই বাসায়? 4-5 বছরই হবে। 4-5 বছর এরকমই যাবত। long হবে। time. ওকে, আমার মেয়েটা আর একটু ছোট ছিল। ওকে, তখন আমাকে থেকে সে ভয় পেত। বছর 2 পরে সে বুঝতে শিখলো যে হ্যাঁ, কিছু একটা সে বুঝতে পারে, কিছু একটা সে দেখতে পারে, ফিল করতে পারে। এগুলো সে একটু বড় হওয়ার পরে। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটু বলেন তো, মানে এই বাড়িটাতে এত ধরনের ঘটনা ঘটছে, আপনারা কখনো জানার চেষ্টা করেননি এটার কাহিনী কি? এই বাড়িটা নিয়ে কি আদৌ কোনো ঘটনা মানে কেন ব্যাকগ্রাউন্ড ঘটছে? স্টোরি। জি, এর পেছনে কিছু ঘটার পিছনে অবশ্যই কিছু ঘটনা থাকে। তো আমরাও প্রথম অনেক কিছু ফেস করতে করতে একসময় আমরা উপলব্ধি করলাম যে হ্যাঁ, কিছু একটা তো এই বাসায় অবশ্যই আছে যা আমরা জানি না, না হলে এত কিছু কেন ঘটবে। আর আমরা যতটুকু আমরা মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি ঘটছে। আচ্ছা, আমরা ভেবেছিলাম নর্মাল কিছু, বাসাটা দেখতে একটু ভুতুরে, এটা কোনো ব্যাপার না, ওই দেখতেই এরকম, সবাই চলে যায়। কিন্তু এত বড় একটা বাসা আমরা কখনো ছাড়বো না, আমরা এখানে মজা করে থাকবো। বেশ সুন্দর করে সাজিয়েছি বাসাটাকে। যাই হোক, এটার পিছনে রিজন খুঁজতে গেলে দেখা গেল যে আমাদের বাসার পুরনো দারোয়ানকে আমি জিজ্ঞেস করেছিলাম। সে আমাকে বলছে, সে আমাকে একটু ভয়ভীতি দেখাইছে, বলছে যে মামুনি, আমাকে কখনো এগুলো নিয়ে প্রশ্ন করবা না, বাড়িওয়ালা রাগ হবে। তো তখন থেকে আমার কিউরিসিটি আরো বেড়ে যায় খুবই ন্যাচারাল। যে সে আমাকে নিষেধ করছে, আমি জানবই। এবার আমি উঠে পড়ে লাগছি। আমি দারোয়ান চাচাকে রেগুলার বিরক্ত করতাম, চাচাজি প্লিজ আমাকে একটু বলেন। তো সে আমাকে বলেনি, সে বিভিন্ন ভাবে অ্যাভয়েড করে গেছে ব্যাপারটা। তো আমার বাসার পাশে এক বৃদ্ধ আছে, সে আরেক বাসার দারোয়ান। আচ্ছা, তো সে নাকি অনেক আগেই সে ওখান থেকে চাকরি করে চলে গেছে অল্প কিছু দিনের জন্য। মানে এই বাসাটায় সে চাকরি হ্যাঁ, করতো? আমার বাসাটায়। আচ্ছা, তো ব্যাপারটা তার নলেজে আছে। ওকে। তো আমি একটু আন্দাজ করেই তাকে ধরলাম যে চাচাজি, আপনাকে বলতে হবে, আসলে কি ব্যাপারটা একটু বলবেন আমাকে। তো চাচা হাসছে আমার এই কথা শুনে, হেসে বলছে যে মারে, এইসব শুনে কি করবি, ভয় পাবি, বাসায় থাকতেই পারবি না। শেষে একদিন সে আমাকে একটা সুযোগই পেয়ে গেলাম, বাসায় তাকে চা নাস্তায় আমি ডাক দিছিলাম, তাকে অনেক কিছু খাওয়াইছি। পরে সে বসলো কিছুক্ষণ, আমি বললাম চাচাজি সময় আছে, বসেন না। মানে আমার আগ্রহ একদিকেই যে আমি জানবই। তো অনেক কিছু বলার পরে সে শুরু করলো কথা।
সে বলল যে মামুনি তোমাদের উপরতলায় যাওয়া নিষেধ, তুমি তো জানো। আমি বললাম কি, জি চাচাজি উপরতলায় যেতে দেয় না। উপরতলায় কি চাচাজি, এত আওয়াজের চোটে জানেন রাতে আমরা ঘুমাই না। বললো মারে ওই যে উপরতলার যে রুমটা তোমাকে বাড়িওয়ালা নিষেধ করছে না যেতে। তার বলছে আমাকে কেন, সবাইকে নিষেধ করে। 6 তলার উপরটা বলছে একটা বন্ধ রুম আছে, ওই গেটের সামনেও যেতে নিষেধ করছে। দারোয়ান বলল যে হ্যাঁ ওখানেই কিছু একটা হয়েছে, তোমার এগুলা শুনলে আবার তুমি তো শেষে যাইবা গা বাড়ি ছেড়ে। আমি বললাম চাচা আমি কথা দিচ্ছি বাড়ি ছেড়ে যাবো না, বাড়িওয়ালাকেও বলবো না। পরে সে অভয় পেয়ে শুরু করলো, বললো যে এরকম উপরতলায় এই বাসাটা যখন নতুন তৈরি হয়েছে, বাসা কিন্তু এটা অনেক পুরনো, যখন তৈরি হয়েছে তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এখানে উপরতলায় কয়েকজন লোক ছিল, এরা বাজে লোক ছিল। তো এদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি সমস্যা হওয়াতে ওরা কি করলো, ওরা 3-4 জন মিলে একজনের মেরে ফেললো রুমে। তো মেরে ফেলছে, ব্যাপারটা এত বিভৎস ছিল যে আমরা প্রথম যখন ভোরবেলা আমি বাড়িওয়ালা এবং আরো 2-1 জন বাড়িওয়ালার বাসারই লোকজন যখন যাই, দেখা মাত্র নিচে থেকে তালা দিয়ে দিছি যাতে বিল্ডিং এর কাকপক্ষীও টেন না পায়। সে দেখছি যে মানুষটাকে যে টুকরা করা হয়েছে তার মানে কোনো অংশ বাদ রাখে নাই তারা। তার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। মানুষটাকে যে টুকরা করা হয়েছে তার মানে কোনো অংশ বাদ রাখে নাই তারা। এবং যে লোকগুলো এই কাজটা করছে তারা তার সাথেরই লোকজন। এখানে 4-5 জন অপরিচিত লোক ভাড়া নিয়েছিল। হঠাৎ করে ভাড়াটিয়া পায় না, এই লোকগুলোকে দিয়ে দিছে উপরতলার ছাদের রুমটা। পরে আমরা এই দৃশ্য দেখে চুপচাপ পুলিশে খবর দিছি, কিন্তু আমাদের নিজস্ব লোকই ছিল এসপি, সে সিভিলে লোক আসছে যাতে এলাকার লোক টেন না পায়। সেই ভোরেই আমরা কাজটা সারছি। ওই মানুষটাকে তারা খুব কষ্ট করে ডোম দিয়ে উঠায় বস্তায় ভরে নিয়ে গেছে। মানে এটা তো মানে যেভাবে আপনি বলছেন এত টুকরো টুকরো করা হয়েছে, মানে কতগুলো মাংসের টুকরো যা তোলা হয়েছে। সে দারুণ আমাকে ডিটেলসে বলছে। আমাদের বাড়িওয়ালা শক্ত মানুষ দেখে সে ওই জায়গায় স্থির দাঁড়ায় আছে, পুলিশে ফোন করছে, সে ওখানে দাঁড়ায় ব্যবস্থা করতেছে। আপনি যেটা বলছিলেন যে সিভিল ড্রেসে পুলিশ এসেছিল, ডোমরা তারপরে লাস্টটা এখান থেকে জি একজন সুইপারকেও ডাকা হয়েছিল। ওই মুহূর্তে সুইপার দিয়ে সে ডেড বডিটা উঠানো হয়েছে। রুমটায় যতটুকু তার শরীরের অংশ ছিল, বিচ্ছিন্ন কিছু অংশ প্লাস ব্লাড গুলো, ওই লোকের যে বিছানাটা চাদর সহ মানে ব্লাডে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা ছিল রুমের। ওই বিভৎস রুমটাকে পুলিশ ওই মুহূর্তে সেলগালা করে ফেলছে। এই রুমে কখনোই কেউ ইনভেস্টিগেশনের জন্যই তারা রুমটাকে কাউকে টাচ করতে নিষেধ করছে। এবং সেই ঘটনার পরে যে লোক মারা গেছে তার ব্যক্তিগতভাবে তেমন কেউ ছিল না দেখে সেই ইনভেস্টিগেশন কিন্তু সেখানেই বন্ধ হয়ে যায়। সেই রুম আজ পর্যন্ত খোলা হয় নাই, সেই অবস্থায় আছে। দ্যাট মিন্স আমরা যদি এখনো চাই ওটাকে সিলগালা অবস্থায় পাবো। এবং শুধু সিলগালা অবস্থায় না, ভেতরে আমরা সেই ওই অবস্থায় বন্ধ লাশের অংশ পাবো। হ্যাঁ, কিছু অংশ সহই নাকি যে সুইপার, সে তো রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ, সে জীবনে এমন জিনিস দেখে নাই, তো সেও সেভাবে পরিষ্কার করে উঠাতে পারে নাই। সেও তখন প্রচন্ড ভয়ে ভীত ছিল ওই বৃদ্ধার কথাই। তো যাই হোক, ওইভাবে বস্তাটা বের করার পরে রুমটা ওই অবস্থায় রয়ে গেছে এবং আজও সেভাবেই আছে। বাসাটা মেবি সেই কারণেও হন্টেড হতে পারে। আমরা জানি না মেবি কোন কারণে, কিন্তু এটার একটা অনেক প্রবল অ্যাক্টিভ একটা কানেকশন হয়তোবা থাকার কথা। কারণ আমি জাস্ট চিন্তা করছি যে একটা মানুষের মানে দেহটাই যদি সম্পূর্ণ সেখান থেকে ওঠানো না হয়, পুলিশ ইনভেস্টিগেশনের আগে নিয়মটা হচ্ছে কেউ একটু টাচ করতে পারবে না, একটা আঙুলের ছাপও থাকবে যাতে একদম কন্টেন্ট থাকে। তো ওই অবস্থায় যদি সিলগালা করে রেখে যাওয়া হয়, তার মানে তার শরীরের অংশ এখনো ওখানে আছে। তো সেই ক্ষেত্রে একটা টান ওই সোলটার থাকতেই পারে ওই জায়গাটা, নাথিং ইম্পসিবল। মাই গড, মানে আমি কি বলবো যে ডরে হাউস এমন এক ঘটনা শুনলাম। ঘটনার চেয়ে বড় ঘটনা হচ্ছে যে এমন একটা বাড়ির সন্ধান শুনলাম, মানে আনবিলিভেবল। যাই হোক, একটা বিষয় কিন্তু লক্ষ্য করেছি শ্রেয়ান, মানে আপনারা 4-5 বছর ধরে এই বাসাটাতে আছেন, আপনারা ভয় পেয়েছেন, বাট আপনাদের উপর এমনি কোনো সরাসরি কোনো ক্ষতি কি হয়েছে? আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন? ক্ষতি অনেক বড় হয়ে গেছে একটা। কিরকম? যেটা আমার সাথে হয়েছে। কিরকম? আমার মেয়ে নাও শি ইজ 15 years old। তো এত বছর পরে ঠিক 9 মাস আগের ঘটনা, হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়েছিলাম। আচ্ছা। তো আমার বেবিটাও খুব সুস্থ সবল ছিল। আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম, হাসি খুশি থাকতাম। বাসাটা যেমন ঠিক তেমনই ছিল, সারা শব্দ সবকিছুই ছিল। একটা বাড়তি জিনিস ফিল করতাম যে আমি যখন রুমে হাঁটি সারাদিন, ভর দুপুরে হাঁটাহাঁটি করতাম, ঘুম আসতো না খুব সহজে, মনে হতো ঠিক আমার ঘাড়ের কাছে আমার পেছনে কেউ হাঁটাহাঁটি করে। একটা গরম নিঃশ্বাস পর্যন্ত ফিল করতাম আমার ঠিক পেছনে। আমার মাথার চুল সহ কিছুক্ষণের মধ্যে আমি টের পেয়ে যেতাম যে আমার চুলটা নড়ে উঠছে ওই নিঃশ্বাসে আমার পিছনে। আমি যখন বিছানায় ঘুমাতাম আমি টের পেতাম আমার পায়ের কাছে চাদরটা ছোট কেউ টানছে।
যে বেডে শুয়ে আছি সেই বেডশিটটা Right. সেটা কেউ টানছে, ছোট কেউ। তো আমি সেটা ফিল করতাম Feel যে পায়ের করা কাছে যায় কেউ সেটা। টানছে, হয়তো কোনো ছোট মানুষ টানছে ওঠার জন্য, এরকম মনে করতাম। তো একদিন সিরিয়াস একটা ঘটনা যেটা আমি চোখ খুলে টের পাইছি যে আমার বেডশিটটা যখন টান পড়ছে আমার পায়ের কাছে, আমি একটু চোখটা খুলে আমি দেখছি পায়ের কাছে, তো দেখছি যে বিছানাটা আমার পায়ের কাছ থেকে আস্তে আস্তে আমার ডান পাশ থেকে ট্যাপ পড়ছে, হালকা ট্যাপ পড়ে। আমি যে তাকিয়ে আছি যে কি ব্যাপার, ডেবে গেল কেন এই পাশে। কিছু আবার একটা- দেখলাম কিছু একটা হেঁটে যাচ্ছে এমন মনে হচ্ছে আমার কাছে। আমি আধো অন্ধকারে ডিম লাইটের আলোতে বিছানাটা একটু ট্যাপ পড়ছে, খুব হালকা ট্যাপ পড়ছে। আমি দেখছি চাদরটা একটু নড়ে উঠছে, কিন্তু এটা নড়ার কথা না, আমি তো নড়ছি না, আমার পাশের চাদরটা নড়ে উঠছে। ঠিক আমার পিঠের কাছে মনে হলো ছোট একটা মানুষ এসে যেন ওই জায়গাটাই সে স্থির হয়ে গেল বা শুয়ে পড়লো পাশের বালিশে, ছোট্ট একটু জায়গা। আমি এত ভয় পেয়েছি, এত আড়ষ্ট হয়ে গেছি, মানে আমার তখন কোনো হুঁশ ছিল না আমার মধ্যে। আমি বলতে পারি না আমি পুরোপুরি ঘুমিয়ে গেছি কি জ্ঞান হারিয়েছি বলতে পারি না। তো যাই হোক, আমি যেটা ফিল করছি সবসময় যে আমার পিছনে অলওয়েজ আমি শাওয়ার নিতে যেতাম, তখন আমি একটা গরম নিঃশ্বাস টের পেতাম ঘাড়ের কাছে। এই জিনিসটা তখনই ঘটতো যখন আমি একেবারে একা থাকতাম। আচ্ছা। লি পড়তে বসেছে, আমি কিচেনে গেছি ওর জন্য কিছু তৈরি করতে, নাস্তা করছি বা খাবার তৈরি করছি, তখন ঠিক সেই মুহূর্তে একদম খুব কাছাকাছি আমার পিঠ ঘেঁষে কেউ দাঁড়ায় থাকতো, আমি সেটা ফিল করতাম। একটা মানুষের পিছনে মানুষ দাঁড়ালে যে ফিলিংসটা আসে সেই ফিলিংসটা আমি সম্পূর্ণ পেতাম। তখন কি করতাম, শেষমেশ একটা কাজ করতাম, আমি ওর বাবাকে রিং করতাম, কিন্তু ওর বাবা এই জিনিসগুলো কখনোই বিলিভ করে না, সে হেসে উড়ায় দেয়। তখন তাকে বলতাম, আমি বিভিন্ন রকম কথা বলতাম, আমি যে ভয় পাচ্ছি আমি ভয়টাকে কাটাতাম, বলতাম যে জান আমি এটা রান্না করছি ওটা রান্না করছি, ওর এক এক সময় কান্না করতাম। তোর বাবা বলে তোমার এই অবস্থায় তুমি এই যে কান্না করো, হঠাৎ হঠাৎ কথা বলতে বলতে, এগুলা কি পাগলামি করো কেন? তার বাবাকে আমি বুঝতেও দিতাম না যে আমি এত ভয় পাচ্ছি, কারণ সবার কাছে সবকিছু বিশ্বাসযোগ্য না। রাইট। কিন্তু আমি তখন আড়ষ্ট হয়ে থাকতাম, ওই ফোনে কথা বলতে বলতে আমি দেখতাম যে কিছুক্ষণের মধ্যে একটু নর্মাল হয়েছে। তখন তার বাবা অনেক কিছু আমাকে বিভিন্ন রকম কথা বলতো, আমি ওই অভয়টা ওখান থেকে পেতে পেতে ফোনে আস্তে আস্তে আমি নর্মাল হতাম। তারপর খুব জলদি আমার হাতের কাজটা শেষ করে আমি কিচেন থেকে দৌড়ে বের হয়ে যেতাম। বেশিরভাগ সময় আমার মেয়ের সাথে আমি বসা থাকতাম। আচ্ছা। তো ঘটনার শেষ পরিণতি যেটা হয়েছে যে ঠিক 1 মাস আগের ঘটনা, আমার বেবিটা হয়েছে এবং হওয়ার সাথে সাথে সে মারা গেছে। এটাই আমার ঘটনার শেষ পরিণতি। হয়তো আমার বাসাটাই দায়ী ছিল এটার জন্য, কারণ আমার পক্ষ থেকে কোনো ভুল ভ্রান্তি হয়নি। না, যথেষ্ট সেটা আমি আমি দেখে আমি হচ্ছে যে আপনি আমি যথেষ্ট নিজেকে অনেক টেক সচেতন কেয়ার করছি, ভাবেই অনেক এটা টেক কেয়ার করছি। আমি ওকে সবসময় আমার মেয়েকে দেখে রাখতাম যে আমার বাসাটা এরকম, ওর সাথেই থাকতাম যে ও কখনো ভয় না পায়। ও যদি ভয় পেত ওকে আমি অভয় দিতাম, সাহস দিতাম। কিন্তু শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টটা আমার সাথেই হয়ে গেছে। বুঝতে পারছি এই যে last টুকরো moment-এ- টুকরো ঘটনা, এগুলোর শেষ পরিণতি হয়তো এটাই ছিল। শেষ পর্যন্ত আমার বাবুটাকে নিয়ে চলে গেছে হয়তো কেউ, আমার কাছে এরকম মনে হয়। কি বলবো, আমরা এতক্ষণ ভাবছিলাম যে আসলে খুব একটা nothing to ক্ষতি তো say. হচ্ছে না, ক্ষতি So, হয়ে গেছে, অনেক বড় কিন্তু একটা ক্ষতি হয়ে এমন গেছে। বড় ক্ষতি হয়ে গেছে আসলে, যেটা আসলে আমরা সরি, We are really sorry আসলে। যে এটা জেনে আমরা কি বলবো, আসলে বলার ভাষা নেই। বাসাটা ছাড়বো কিনা জানি না, কিন্তু আমার বেবিটাকে কিন্তু ফেরত পাবো না আর। ওয়েল, এতটুকু বলতে পারি যে আমরা জানি না আসলে কানেকশন কিছু আছে কিনা, আমাদের না জেনে কোনো কিছু মন্তব্য করাও রেহান ঠিক হবে না। শুধু এতটুকু বলতে পারি, আপনি যদি মনে করে থাকেন এটার সাথে এটার কোনো কানেকশন থেকে থাকতে পারে, আমার মনে হয় যে This is high time. বাসাটাকে চেঞ্জ করে ফেলাই বেটার। অবশ্যই আপনার যদি ফিলিংসটা হয়, আমি যদি ইভেন ইফ উই থিঙ্ক সায়েন্টিফিক্যালি, আমরা যদি মেডিকেল টার্মসেও চিন্তা করি, আপনি যে কন্টিনিউয়াস ভয়ের মধ্যে থাকতেন সেটার এফেক্ট কিন্তু আপনার মারাত্মক চাইল্ডের উপরে তার পড়তে। উপরে পড়েছে, এটাই স্বাভাবিক ব্যাপার। টানা 9 মাস আমি ভয়ের ভিতরে কাটিয়েছি, বেশিরভাগ Exactly. সময় বাসায় থাকতাম, রেস্টে থাকতাম। এটা নিয়ে মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, ডাক্তার কি বলেছে যে অ্যাকচুয়ালি বাচ্চাটার কি সমস্যা ডক্টর হয়েছিল? বলেছে, অলওয়েজ আমাকে বলেছে তোমার বেবি ফিট আছে, হি ইজ এ হেলদি বেবি। ওকে, জন্মের পরে কি সমস্যা হয়েছিল তার, এটা কি বলেছে ডাক্তার? মৃত জন্ম সে হয়েছে। মৃত জন্ম হয়েছে ঠিক কবে? ঠিক ওই মুহূর্তে অপারেশনের সময়। অপারেশনের সময় এই Dead ঘটনাটা? already. I have no words to console you, ma'am. I'm sorry. Well, I think ঘটনা বলতে বলতে তোমার মামি হয়তো কিছু পয়েন্ট বাই চান্স মিস করতে পারে, বিকজ শি ওয়াজ ইন আ ভেরি ইমোশনাল স্টেজ। সো এরকম কোনো কিছু কি আছে লি? জি, মাম্মি একটা জিনিস মিস করেছে, যে তখন মাম্মি দেখতো যে আমি মাম্মির সামনে দিয়ে হেঁটে গেলাম, কিন্তু আমি অন্য রুমে যে পড়ছি। মানে অথবা- তুমি অ্যাকচুয়ালি অন্য রুমে, বাট আপনি দেখতে পাইতেন যে ও হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এটার ভাইস ভার্সাটাও দেখতাম। ক্লিয়ার ছিল যে আমি কিচেনে রান্না করছি, দেখছি লি দূর থেকে হেঁটে যাচ্ছে। আমি আবার বকা দিতাম, এই তুমি পড়া ছেড়ে
কোথায় ঘুরছো, তো দেখতাম কোনো রিপ্লাই নাই। She's just তখন gone. হ্যাঁ, তখন আমি বুঝতাম যে না, আমি তাহলে কাকে বললাম। এলি 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 চিৎকার করতে করতে ও পড়ার রুম থেকে আসতো। আমাদের বাসাটা বিশাল বড় দেখে মানে ডাক দিলেও সহজে শোনা যায় না, তো ওই দূর থেকে আমি এই জিনিসটা বারে বারে হতো। একবার যে হয়েছে আমার হেলুসিনেশন হয়েছে তা না, এই জিনিসটা বারে বারে ঘটেছে আমার সাথে। লি, তোমার সাথে কি এটা ঘটেছে কখনো? হ্যাঁ, এটা আমি আমার মাম্মিকে দেখেছি যে মাম্মি হেঁটে চলে যাচ্ছে, প্লাস আমি আমার নিজেকেও দেখেছি আমি নিজে হেঁটে চলে যাচ্ছি। এটা আমাকে ও আবার তখনই দৌড়ে এসে বলছে কিচেনে যে মাম্মি আমি এরকম দেখলাম, যে ঠিক আমি হেঁটে গেলাম, আমার জামাটাই পরা। আমি বলি দূর পাগল, খালি পাগলের মতো কথা বলিস তুই। ও কান্না করে দিচ্ছে যে মাম্মি তুমি কেন বিলিভ করো না আমার কথা, আমি যা বলি সত্যি বলি, তুমি আমাকে সত্যি বলতে শিখিয়েছো দেখে আমি সবসময় সত্যি বলি, আমার বলে লাভ কি তোমাকে, তুমি বলো। তখন সে আমাকে এভাবে বিশ্বাস করাতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি একটু করতে চাই যে আপনি একটা বলছিলেন যে যখন ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ড যে আপনি সবসময় একটা কিছুর অস্তিত্ব অনুভব করতেন যে আপনার জি। পাশে বা আপনার সাথে আছে, একটা নিঃশ্বাসটা পর্যন্ত আপনি শুনতে পেতেন। সো ডেলিভারির পরে কি এই জিনিসটার এক্সিস্টেন্সটা পেয়েছেন তখনও? যেটা হয়েছে আমার সাথে যে ডেলিভারিটা হওয়া মাত্র, তখন তো বলতে পারি না, ওই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। তো আমার জ্ঞান আসার পরে যে জিনিসটা ফিল করছি যে আগে যে আমি একটা 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 ভয়ঙ্কর অনুভূতির ভিতরে ছিলাম, যে যে জিনিসটা সবসময় ফিল করতাম যে আমার ঘাড়ের কাছে কিছু আছে, একটা নিঃশ্বাস, কি ইভেন পিঠে আমার ধাক্কা পর্যন্ত লাগতো, এত কাছাকাছি কেউ কিছু ছিল। পুরো হালকা, আমি একেবারে হাওয়ার মতো ছিলাম, যে না ওই কোনো কিছুই তো ফিল করি না। মানে আফটার এবং ডেলিভারি হ্যাঁ, মানে একদম after পাথর নেমে delivery। গেছে এমন একটা অবস্থা আর কি। হ্যাঁ, আমি তখন পুরো ফ্রি ওই জিনিসটা থেকে। পাশে যে কেউ জিনিসটা দাঁড়িয়ে আছে এরকম আর পাশে যে ভাবছেন না। ছিল বা আমার পেছনে যে ছিল সম্পূর্ণ মুক্ত তখন সেই সমস্যাটা থেকে। আমি যখন বাসায় ফিরেছি উঠে আমি চিন্তা করছি যে এমন কিছু হচ্ছে নাকি, বাসার চারিদিকে দেখছি, যদি আমি খুব আপসেট ছিলাম তারপরে ওই জিনিসটা আমি ভুলতে পারি না, একটা ভারী রকমের কিছু একটা জিনিস আমার পিঠের উপরে থাকতো, এমন কিছু মনে হতো। সেই জিনিসটা কিন্তু আমি বাসায় এসে দেখলাম আমি সম্পূর্ণ ফ্রি এই জিনিসটা থেকে। খেয়াল করেছিস রেয়ান, বারে বারে যে খেয়াল করছি, আজ যতক্ষণ- পর্যন্ত এখন পর্যন্ত আমি ফ্রি সেটা থেকে, সাথে নাই। যখন বেবিটা ওনার পেটে ছিল ততক্ষণ পর্যন্ত কিছু একটা ওনার সাথে ছিল। হ্যাঁ, ওয়েল আই থিঙ্ক এখানে কিছু খুব ইম্পর্টেন্ট কথা খুব বেশি বলা দরকার, যেহেতু আমরা এখানে ডরের মতন একটা অনুষ্ঠানে আছি। হয়তোবা আমরা এই ঘটনাগুলো শুনছি, মাত্র একটা প্রেগন্যান্সি রিলেটেড একটা ঘটনাও শুনলাম, বাট প্লিজ এটাকে কেউ মেডিকেল টার্মস এর সাথে কখনোই কনফিউজ করবেন না। ডিউরিং প্রেগন্যান্সি মেয়েদের শরীর থেকে এমন কিছু হরমোন সিক্রেশন হয় যেটার কারণে ভৌতিক কোনো কারণ ছাড়াই মেয়েরা অনেক রকম উদ্ভট আচরণ করে। কন্টিনিউয়াসলি মুড সুইংস হয়, এক মুড থেকে রাগ থেকে হঠাৎ করে কান্না শুরু, কান্না থেকে হঠাৎ করে হাসতে শুরু করে। ইভেন অনেকের ক্রিমিনাল মেন্টালিটিও তৈরি হয়, নিজের আগের বাচ্চাকে আঘাত করার টেন্ডেন্সি, নিজের স্বামীকে রাত্রেবেলা মনে হয় আজকে রাত্রে ওকে মেরে ফেলবো, এই ধরনের বাজে স্টেজে পর্যন্ত যায়। তাই ডিউরিং প্রেগন্যান্সি যদি কোনো মহিলা এই ধরনের আচরণ করে, প্লিজ আপনারা তার সাথে উল্টো আরো বেশি ভালো ব্যবহার এবং আরো কেয়ার নিয়ে আগাবেন। কখনোই শুরুতেই ধরে নেবেন না যে ভুতুরে কিছু মনে হয় ঘটছে। রাইট, আর যখনই এই ধরনের কোনো কিছু সিমটম দেখবেন প্লিজ ভুতুরে ব্যাপারটা অ্যাভয়েড করে ডাক্তারের সাথে আরো খুব বেশি ঘন ঘন যোগাযোগ রাখুন এবং প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারকে ইনফর্ম করুন, কারণ এই বিষয়গুলা অ্যাওয়ার্ড থাকা খুব জরুরি এখানে। Exactly. সো আমরা এই ঘটনাটা প্রচার করছি কারণ তার লাইফে ঘটে গেছে, তার মানে এই না যে আপনারও লাইফে এই হুবহু এই ঘটনাই ঘটবে, কিছু ঘটলেই এরকম হয়েছে এটা ভাবতে হবে। সো প্লিজ আমরা বারবার বলি যে এই সব ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ভুতুরে ব্যাপারটাকে প্রথমেই না এনে প্রথমে আপনারা ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন। রাইট, এন্ড দ্য লাস্ট থিং, একটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছি, লিয়ের কাছে জানতে চাবো, আপনার কাছেও জানতে চাবো, বাচ্চার হাতের ছাপ যেটা টিভির উপরে আপনারা পেয়েছিলেন, সেটা কি ডিউরিং দ্যাট প্রেগন্যান্সি পিরিয়ড অর আফটার দ্যাট? আফটার দ্যাট। ও মাই গড, দ্যাট মিনস আপনি যে বাচ্চার কথা বলছিলেন যে ছোট ছোট বাচ্চার হাতের ছাপ 1-1.5 বছরের এরকম হবে, একদম ছোট বেবির হাত, যেটা অবিশ্বাস্য, সেটা আমি এখনো আপনাকে দেখাতে পারবো, বিকজ আমি টিভির স্ক্রিনটা ক্লিন করিনি, সেটা দেখানোর মতো এখনো আমি প্রুফ রেখে দিয়েছি। আই থিঙ্ক লি হ্যাজ গট সামথিং টু সে। অবিশ্বাস্য একটা ব্যাপার। আমাদের বাসায় অনেক আগে ডিউরিং দ্য প্রেগনেন্সি তখন আমরা কিছু ছবি ক্লিক করি, মানে আমাদের কাজিনসরা সহ, তখন আমাদের ছবির পিছনে কিছু একটা দেখা যায়। ছবিটা আছে এখনো আমার কাছে। হোয়াট, আই ওয়ান্ট টু সি দ্যাট। হ্যাঁ, আছে আমার কাছে। এখনো কি আছে? আমরা আমরা সেটা নিয়ে কি আসছি। ছবিটা দেখতে পারি? জাস্ট কিপ সাইলেন্স, রেকর্ডিং অফ করিস না সুমন। একটা ঘটনা যে কিভাবে আমরা ছবিটা আসছে দেখি। আমাদের পিছনে ওকে, একটা আচ্ছা মানুষ, আচ্ছা। সো আমরা আমরা একটু এখন ছবিটা- একটু চেষ্টা এটা করছি আমাদের যে বাসার একটা প্রুফ আছে, যেটা আমরা মনে করি Oh এখন, my আগে আমরা ধরিনি God. ব্যাপারটা।
আচ্ছা, কিন্তু আমরা পরে ধরছি। ঠিক এই এখন মনে করি যে হ্যাঁ এটা একটা প্রুফ। এই মুহূর্তে আমার আর রেহানের হাতে ওদের ফ্যামিলি ছবিটা আছে এবং ওখানে আমরা একটা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি। কি বলবো, I have nothing to say. আমি জানি ডরের যারা এই মুহূর্তে শ্রোতা আছে প্রত্যেকেরই কিউরিওসিটি আছে যে এই ছবিটা একটা নজর দেখার জন্য, বাট আমাদের কি এটা ঠিক হবে? ঠিক হবে না হয়তো। I don't know what to do, but আমি এই ছবিটাকে মানে ডর কালেকশন থেকে আমি এটাকে সরাতে চাই না। আচ্ছা, আই হ্যাভ ওয়ান মোর কোশ্চেন। পেছনে একটা পুতুল দেখতে পাচ্ছি আমরা, এটাই কি সেই পুতুলটা? না না, এটা তো সেই পুতুলটা নয়, তাই না? ওই পুতুলটার চোখটা পুরো হোয়াইট ছিল। এটা আলাদা জিনিস। এটা একটা মেয়ে মানুষের পাশে। এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একটা মানে ছেলে হবে। আমাদের বাসায় যখন এমন কিছু হয়ে যাচ্ছে, রেগুলার হচ্ছে, যে আপনাদেরকে যা বলছি হয়তো 100 ভাগের 5 ভাগ বলছি এই মুহূর্তে, কারণ আমাদের প্রতিদিনকার প্রতিনিয়ত আমাদের আসলে সাথে প্রতি মুহূর্তের ঘটনা তো আর তুলে আনাও সম্ভব তুলে না, আনা সম্ভব না, আমাদের মেমোরিতে রাখাও সম্ভব না, কারণ কালকে যা হয়েছে আজকে আরেকটা নতুন কিছু হচ্ছে, আরেকটা নতুন কিছু হচ্ছে। Unfortunately or fortunately, I don't know what I have to say, but we will have to wrap it up. আমরা অনেকগুলো সময় নিয়েছি। আপনাদের যেই ঘটনাগুলো, আমি আসলে এগুলোকে স্টোরি বা গল্প বলা সাহস আমার নেই। দিস আর রিয়ালিটি। এই রিয়ালিটির এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে মানে শুনতে শুনতে আমরাও একটা আতঙ্কের পর্যায়ে পৌঁছে গেছি, এবং আই থিঙ্ক ইভেন দ্য লিসনার্স নিড আ ব্রেক। এবং আমার মনে হয় যে ডরে আপনারা এই প্রথম কারো স্টোরি এত দীর্ঘ সময় ধরে শুনেছেন। আসলে আমিও রেহানও শুনছিলাম, এখানে যারা সবাই আছে প্রত্যেকেই আমরা স্টোরিগুলো শুনছিলাম, এবং টেকনিক্যাল কিছু রিজনে কিন্তু আমাদের মাঝখান থেকে হয়তো বা ব্রেক থাকবে। প্লিজ ডোন্ট গেট ডিটাচড। আমরা অবশ্যই গল্পটার মধ্যে ডিটাচমেন্ট থাকবে, বাট দিস ইজ দ্য সেম স্টোরি। এবং অনেকেই বলেন না যে আমরা নতুন কিছু শুনতে চাই, নতুন কিছু শুনতে চাই। আসলে নতুন কিছু তো আমরা যদি এটা স্ক্রিপ্ট লিখে হতো তাহলে তো হয়তো প্রতি সপ্তাহে নতুন কিছু শোনানো যেত। আসলে মানুষের জীবনে যেটা ঘটে সেই রিফ্লেকশনটাই আপনি ডরে পাবেন। সো আমরা কি বলবো, আমরা বরং এটা বলতে পারি যে আমরা চাই না নতুন কিছু বলতে, কারণ আমরা চাই না এমন ঘটনাগুলো মানুষের জীবনে ঘটুক। সো অনেক ধন্যবাদ দুজনকেই, লি এবং তোমার মাকেও, যে আমাদের এই জার্নিতে এসে তোমাদের এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছো। এবং যারা ডরের লিসনার্স আছে, ডেফিনেটলি আই থিঙ্ক যে প্রত্যেকেরই অন্যরকম যে স্টোরি শোনার যে ইচ্ছা সেটা পূরণ হয়ে গেছে। বাট হ্যাটস অফ টু ইউর ব্রেভারি, দি মোস্ট অসাম মাদার অ্যান্ড ডটার আই হ্যাভ সিন। অসাধারণ। এবং আপনাকে স্পেশালি বলবো, আপনি যথেষ্ট সুন্দরী একটা মহিলা। আপনি এত সুন্দর করে হেসে হেসে আমাদের সাথে কথা বলে লাস্ট মোমেন্টে যেটা বললেন, সেই কষ্ট বুকে রেখে কথা বলতে পারাটা হ্যাটস অফ, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আর আরেকটা কথা আমরা বলতে চাই, কোনো একদিন আমি আর রেহান কিন্তু হুট করেই আপনাদের বাসার 6 তলার সেই সিলগালা দরজার সামনে চলে যেত। অনেক ধন্যবাদ আরো একবার আমাদের এই ডরের জার্নিতে যোগ দেওয়ার জন্য। ওয়েল ফ্রেন্ডস, একটা স্টোরি থেকে আরেকটা স্টোরি, একটা এক্সপেরিয়েন্স থেকে আরেকটা এক্সপেরিয়েন্সে আমরা সবসময় চলে যাই। আজকে আর বেশি একটা সময় নেব না, কারণ অনেক আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে আমাদের সাথে একজন রানা ভাই। আর রানা ভাইয়ের এক্সপেরিয়েন্স গুলো আমরা তার কাছ থেকে স্পেশালি শুনবো, বিকজ ডরে অংশগ্রহণ করার জন্যই সে আসলে এই স্টোরিগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, এবং ডর উপযোগ্য যেই স্টোরিগুলো সেগুলাই সে মূলত আমাদের কাছে নিয়ে আসে। সো যারা শুনবেন তাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে এই ধরনের গল্পগুলো, এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো সাধারণত আমরা ইন্টারেস্টেড থাকি। ইটস নট লাইক যে অন্য ধরনের স্টোরিগুলো আমাদের ভালো লাগে না বা আমরা নিতে চাই না, এরকম কিছু নয়। তবে সত্যি কথা বলতে এই যে ঘটনাগুলো এখন আমরা যেগুলো শুনবো, যে ধরনের ঘটনা বা এতক্ষণ যে ধরনের ঘটনাগুলো শুনেছি, সেগুলোই কিন্তু আমাদের মধ্যে ভয় হিসাবে ভেতরে বাস করে। আর বাকি ঘটনাগুলো দেখা যায় যে সামান্য সময়ের জন্য একটা ধাক্কা দিয়ে তারপরে আবার চলে যায়, যা তাই। কিন্তু ভয় আসলে কাকে বলে, যেটা আপনি ভেতরে ধারণ করেন, যেটা রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, অনেকগুলো সময় জুড়ে আপনার ভিতরে আতঙ্কের মতো, প্যানিকের মতন কাজ করে, সেটা হচ্ছে ভয়। শক ইজ নট ফিয়ার, এটা সবাইকে একটু মনে রাখতে হবে। যাই হোক, রানা ভাই, সরাসরি আপনার কাছে যাই। ফার্স্ট অফ অল, আপনার সাথে যে ঘটনাগুলো, সেগুলো আজকের ঘটনাগুলো কি আপনার সাথেই ঘটা? হ্যাঁ, আমি এগুলো আমার সাথে ঘটেনি, এগুলো আমি শুনছি। আচ্ছা, তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। তো এই ঘটনাটা শুনছি আমি এক মুরগি চোরের কাছ থেকে আর কি। তো একটা লোক মুরগি চোরের কাছ থেকে? হ্যাঁ, মুরগি চোর। উনি আগে চুরি করতেন, এক পর্যায়ে মুরগি চুরি করতেন, তো এখন আর চুরি করে না। মানে ওনার সাথে একটা খুব ভয়ঙ্কর ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আর কি চুরি করে না। এটা কি মানে গ্রামের দিককার? হ্যাঁ, গ্রামের দিকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলে রাখা উচিত। অনেকেই হয়তো আমাদের শ্রোতাদের মধ্যে আছে যাদের সেন্স অফ হিউমার খুব বেশি, তারা হয়তো মুরগি চোর শুনেই অনেক রকম হাসাহাসি শুরু করে দিয়েছে অলরেডি। তাদেরকে স্পেশালি বলছি যে গ্রামের দিকে গেলে কিন্তু এমন ব্যাপারও ঘটে যে পুরো
এলাকার মানুষ জানে যে এই লোকটা হচ্ছে চোর, হ্যাঁ, ওরা হ্যাঁ। চুরি করে, হ্যাঁ হ্যাঁ ওর চুরির স্বভাব আছে। হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের কিছু নাম করা চোরও গ্রামে আছে, হ্যাঁ। যে বাসায় কিছু একটা চুরি হলে তাদের বাসায় খুঁজতেও চলে যায় অনেকে, যে এই তুই নিয়ে গেছিস নাকি কালকে রাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ধরনের ব্যাপার, সেই ক্ষেত্রে চোর ব্যাপারটা, চুরি ব্যাপারটা যেহেতু রাতেই ঘটে, হুম। তো তাদের কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স ঘটতেই পারে, যার একটা বোধহয় আমরা এখন শুনবো। হ্যাঁ, তো ঘটনাটি ঘটে ওনার সাথে প্রায় 2 থেকে 3 বছর আগের ঘটনা। তো উনি একদিন এক মাজারের সামনে দিয়ে যাচ্ছে, তো যাওয়ার পথে দেখতেছে যে একটা মুরুক মানে মাজারের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। মুরুকটা দেখতে খুব সুন্দর ছিল। তো উনি কি করে, এক পর্যায়ে ওই জায়গা থেকে মুরুকটাকে চুরি করে। আচ্ছা, চুরি করে নিয়ে তো ভাবছে যে কোনো একটা হাটে উনি মুরগিটা বিক্রি করে দিবে বা নিজে খেয়ে ফেলবে। আচ্ছা। ওই চিন্তা ভাবনা করে মুরগটা চুরি করে নিয়ে ওনার বাসায় খাঁচা দিয়ে ডেকে রাখে। তো রাতে চিন্তা ভাবনা করে যে যাই হোক, মুরগিটা হাটে বিক্রি করতে পারলাম না, তো আমি খাওয়ার জন্য রেখে দিই, পরের দিন খাবে আর কি। তো মুরগটা ওই জায়গায় খাঁচায় রেখে দিছে, এখন ঘুমাতে যাবে আর কি। তো ঘুমাতে যাওয়ার পরে তো ওনার মাথার মধ্যে একটা জিনিস কাজ করলো, যে মুরগটা যেহেতু এত চঞ্চলক, না জানি খাঁচা থেকে ছুটে পলায় গেছে। তো উনি খাঁচা টাঙ্গাইতে গেলেন। খাঁচা টাঙ্গানোর পরে উনি দেখলে যে একটা ছেলে বলতে মানে ওই মুরুগের জায়গায়, ওই জায়গায় একটা ছেলে বসে রয়েছে। আচ্ছা, খুলে দেখলেন যে ওখানে একটা ছেলে বসে আছে। হ্যাঁ, ছেলেটার কোনো চোখ নাই, চেহারার মধ্যে কোনো চোখ নাই, নাক মুখ সবকিছু আছে কিন্তু চোখ নাই। কিন্তু এভাবে ওনার দিকে লক্ষ্য করে রাখছে যে ওনার দিকে তাকায় রয়েছে, মানে মুখের দিকটা। হ্যাঁ ওনার দিকে এরকম ভাবে। রানা ভাই, আরেকবার একটু জিজ্ঞেস করি, মানে চোখ বলতে কিছু নেই তো? না না, চোখের ওই জায়গাটা কোনো নেই? অংশ, যে মানুষের যে চোখ না থাকলে যে একটা গর্ত আকারে হয়ে যায়, ওই জিনিসটা না, একদম সবকিছুই সমান। My God. উনি ওই জায়গাতেই সাথে সাথেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন উনি ওনাদের আশেপাশের কোন একটা মানুষের সাথে জিনিসটা শেয়ার করে। তো শেয়ার করার পরে বলতেছে যে তুমি কি মুরগটা কি চুরি করছো? কয় হ্যাঁ, আমি মাজারে। কয় তোমার তো ওই জিনিসটা চুরি করা হয় না, দেখা গেছে যে মাজারের যে কোনো লোক বিভিন্ন ভাবে মানে করে মানত করে যে আমার এই রোগটা সেরে গেলে বা এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি একটা মুরগ বা একটা ছাগল এই ধরনের কোনো কিছু দিব এই মাজারে। তো তুমি ওই ধরনের কোন একটা জিনিস চুরি করে আনছো, যার কারণে তোমার ওটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। আচ্ছা, তারপর থেকে উনি এই ভয়টা পাওয়ার পর থেকে এই যে চুরি করা ছাড়লো, আজও চুরি করা ছাড়লো, আর পর থেকে আর চুরি করে না। ওই ছেলেটাকে উনি কি করলেন? ওই ছেলেটা পরের দিন সকালবেলা যখন খাঁচাটা আঙাইতে গেছে, গিয়া দেখে যে ওই জায়গায় মুরগ রয়েছে কিন্তু ছেলে নাই। আচ্ছা, তারপর উনি কি করেছেন মুরগটাকে নিয়ে ওই সাথে সাথে পরের দিন ওই জায়গায়, আগের জায়গায় ওই জায়গাতে ছেড়ে দিয়ে আসছে। ওয়েল, এই ক্ষেত্রে আসলেই অন্যরকম একটা ব্যাপার। ছেলেটা কে ছিল না ছিল আমরা কিছুই জানি না, কিন্তু রানা ভাই, আপনার সাথে এই লোকটার কথা হলো কিভাবে? এই লোকটার কথা হয়েছে যে আমি একদিন বাসে করে যে কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, তো বাসের মধ্যে ওনার সাথে পরিচয় হয়। তো আমার ব্যাপারে কি ওনার সাথে ডিসকাস করতেছি, তো আমি বলতেছি যে আপনি কি করেন, কোথায় থাকেন। তো আমার পরিচয় দিলাম, তো বলতেছে যে ঠিক আছে, সমস্যা নেই, আমার ওই ধরনের একটা বুথের এক্সপেন্স আছে, তো আমি জিনিসটা আপনার কাছে বলছি। আমাকে বলেন আপনি কি করেন। প্রথমে জিজ্ঞেস করছি, কয় বাবা বললে তো আপনি বিশ্বাস করবেন না, হাসাহাসি করবেন। আমাকে বলেন, কয় আমি একজন চোর। আমি কই চোর মানে এখন কি চুরি করেন? কয় না। আমি কই আপনার ঘটনাটা কি বলেন তো। পরে বললো যে এই সমস্যাটা হয়েছে ওনার সাথে। আসলে হয় এই ধরনের ঘটনা মাঝে মাঝে। একটা ছোট্ট ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। এই যে এখন আমরা ডরের যে অংশে আছি, এখন ধারণ করা হচ্ছে, হ্যাঁ, এবং এই ধারণকৃত অংশটাই কিন্তু বৃহস্পতিবারে রাত 11:20 থেকে আমরা সম্প্রচার করে থাকি। হ্যাঁ হ্যাঁ, কিবরিয়া ভাই লাইভ থাকেন, আর আমাদের অংশটা আমরা যেহেতু স্পট থেকে রেকর্ডিং করে পাঠানো হয়, সো দ্যাট ইজ দ্য প্রসিডিউর। তো এরকমই একদিন রাত্রে 11:30 পৌনে 12টার দিকে আমি যাচ্ছিলাম ফকিরাপুলের দিকে একটা কাজে। তো আমার যে রিক্সাওয়ালা ছিল, সে রিক্সা চালাচ্ছে খুবই ভয়ঙ্কর ভাবে, মানে খুবই রিস্কি ভাবে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার রিক্সার একটা সাইড উঁচু হয়ে গেল, উঁচু হয়ে আবার নেমে ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে গেল। সেটার কারণটা ছিল যে রিক্সার হুডের সাথে একটা ট্রাকের ছোট্ট একটা অংশ বেঁধে ছিল। এতই আগোছালো ভাবে সে চালাচ্ছিল, ট্রাকটা যদি জ্যামে না থাকতো, তখন যদি জোরে টান দিত, তাহলে রিক্সা উল্টে পড়ে যেতাম আমি সহ। তো হঠাৎ করে আমি তখন খেয়াল করলাম যে তার কানে হেডফোন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সমস্যাটা কি, তুমি রিক্সা চালাচ্ছ একদিকে, তুমি কানে হেডফোন দিয়ে রাখছো। হ্যাঁ, তখন সে বললো ভাই ডর শুনি, ডর কথা বের না। তখন আমার খুব ভালো লাগলো। আমি ডর শুনতেছো, সব বৃহস্পতিবারে শোনো? হ্যাঁ ভাই শুনি। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকো, আমার মায়েরও না খালি। তো এইভাবে অনেক লোকের সাথে আমাদের অনেক পরিচয় হয়। আমি জানি না সেই রিক্সাওয়ালা ভাইজান এখন শুনছেন কিনা, শুনলে হয়তো ভাববেন যে আমার সাথে কত বড় মজা নিয়ে গেছে। যাই হোক, এভাবে পরিচয় হয়, এবং এরকম পরিচয় থেকে আমরা অনেক রকম স্টোরি, অনেক রকম গল্প খুঁজে পাই। এরকম আর কোনো ঘটনা? হ্যাঁ, আর একটা ঘটনা আছে, সেটা আমার খালুর সাথে ঘটে গেছে। আচ্ছা, ঘটনাটি ঘটছে 1980 সালে। তো উনি তখন আমাদের মতনই এক যুবক ছিলেন, এর থেকে একটু বেশি বয়স ছিল। তো একদিন উনি ওনার খালাতো ভাইয়ের বাসা যাওয়ার জন্য রওনা দেয়। টাইমটা ছিল প্রায় মাগরিবের আজানের ঠিক ঘন্টাখানিক আগে। আচ্ছা, ওনার বাসা হইল গাজীপুর কাপাসিয়া। তো কাপাসিয়া থেকে নরসিংদী কিন্তু ওই দিক থেকে যাওয়া যায়। আচ্ছা। তো তখন
ওদিকে যাতায়াতের মানে সুসুবিধা ছিল না, ওকে, মানে হেঁটেই যেতে হতো। আচ্ছা, তো উনি ওই জায়গা থেকে আসরের নামাজ পড়া রওনা দিলেন। পরে উনি হাঁটতে 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 ওই ওনার খালার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার আগে ওই জায়গায় পৌঁছায় গেলেন। ওই জায়গায় ছিল একটা মসজিদ, তখন সময় ছিল মাগরিবের আযান দেওয়ার আধা ঘন্টা সময় আগে, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর কি। মসজিদের কাছাকাছি খালু যায়, তো খালু ওই জায়গায় যাওয়ার পরে দেখে যে ওই সাদা কাপড় পরা প্রায় 20 থেকে 30 জন, অনেক লম্বা, ওই জায়গায় আনাগোনা করছে, হাঁটাহাঁটি করতেছে মসজিদের আশেপাশে। হ্যাঁ, মসজিদের আশেপাশে। তো খালু ওটা দেখে তো আর ভয়টা না পেয়ে স্বাভাবিক মানে জিনিসটা বুঝে আর কি সামনে যায়। তো সামনে যাওয়ার পরে দেখে যায় খাটিয়ার মধ্যে একটা লাশ। আচ্ছা আচ্ছা, লাশটা নিয়ে ওনারা কি ওই জায়গায় মাঠে মসজিদের সামনে রাখছে আর কি। তো এটা মনে হয় জানাজা দিবে, জানাজা দেওয়ার জন্য আর কি এই সবকিছু প্রস্তুত নিতেছে। তো খালু মনে করছে যে মানুষ মারা গেছে, ওই জায়গায় জানাজা দিবে, তো এত কিছু নেই, চিন্তা ভাবনা না করে তো অজু টজু করে ওনাদের সাথে জানাজার জন্য দাঁড়ালেন। আচ্ছা, এটা সাধারণ, আমরা যারা মানে মুসলমান সম্প্রদায়ের সবাই মোটামুটি জানাজা হতে থাকলে অবশ্যই শরীক হওয়ার চেষ্টা হ্যাঁ, করে। অবশ্যই। তো উনি জানাজা, ওনার সবসময় জানাজা নাকি ফার্স্ট কাতারে দাঁড়াইতো উনি। আচ্ছা। তো ওই দিনও উনি ফার্স্ট কাতারে দাঁড়াইছে। তো দাঁড়ানোর পরে জানাজার নামাজ সবকিছু শুরু হয়ে গেল। তো জানাজা পড়তেছে, তো পড়ানোর পরে যখন যে এই রুকু যখন ফিরায়, এই ডান কাত আর বাম কাত যখন ফিরায়, তখন খালু ডান কাত যখন ফিরাইছে তখনও লোক ছিল, যখন বাম কাত ফিরাইছে তখন দেখে যে কেউ নাই, আশেপাশে কোনো লোকজন, কোনো কেউ কিছু নাই, সামনে লাশটা পর্যন্ত কোনো কিছু ছিল না। মানে সে যখন ডান দিকে ঘাড় কাত করে তখনও সবাই ছিল? হ্যাঁ, তখনও সবাই ছিল। বাম দিকে ঘাড় কাত করতে কয় সেকেন্ডের ব্যাপার? 2 থেকে 3 সেকেন্ড। হ্যাঁ, এর মধ্যে কেউ নেই? কেউ নেই, যে জানাজা পড়াচ্ছিল সে? সেও নেই, কেউই নেই। যার জানাজা পড়ানো হচ্ছিল সেও নেই, কোনো লাশও কোনো অস্তিত্ব নাই, একদম পুরা মাঠ শূন্য ফাঁকা, উনি শুধুমাত্র একাই দাঁড়াইছে। এটা কয়টার দিকে হয় এই ঘটনা? এটা মাগরিবের আযানের আধা ঘন্টা আগে। আচ্ছা, উনি সাথে সাথে তখন সূর্য প্রায় ডুবে 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 অবস্থায়, অবশ্যই এই ঘটনাগুলো এই একটু ধরনের অন্ধকার অন্ধকার হওয়ার পর্যায়ে আর কি। তো উনি সাথে সাথে ওই জায়গাতে সেন্সলেস হয়ে পড়ে যায়। ওই মসজিদে ইমাম সাহেব আর কি আজান দেওয়ার জন্য আসছিল, মাগরিবের আজান দেওয়ার জন্য। তো উনি খালুকে পায়। তো খালুকে পাওয়ার পরে ওই জায়গা থেকে উঠায় নিয়ে পানি টানি দিয়ে ওনার কি আর কি সেন্স টেন্স ফিরে আনে। আচ্ছা, পরে জিজ্ঞেস করে যে আপনি কে, কোন জায়গা থেকে আসছেন? পরে বলছে যে আমি গাজীপুর কাপাসিয়া থাকি, তো আমি এই জায়গায় আমার খালার বাড়িতে যাচ্ছিলাম, তো এই পথে আমার এই জায়গায় এই সমস্যাটা করছে। আপনি একদম জানে বাসা বেঁচে গেছেন যে আপনি যে সময়টা আসছেন এই সময়টা এই জায়গায় কেউ আনাগোনা নাই, ই করে না। তাহলে আমি এগুলা যে দেখলাম, এগুলা ছিল সব ভালো জিনিস ছিল, কিন্তু আপনার ক্ষতি তেমন একটা করতে পারে নাই, কারণ আপনি খুবই নামাজ পড়েন, 5 ওয়াক্ত পরেজগারী লোক ছিলেন, তাই বেদে আপনার কোনো সমস্যা করতে পারে না। কিন্তু ওই জায়গাটাতেই কেন? ওই জায়গাটাতে কি সমস্যা? হ্যাঁ, ওই জায়গাতে পাশে মসজিদে প্রায় 20 থেকে মানে 30 গজ ওদিকে দূরত্ব বোঝায় একটা বট গাছ আছে। তো বট গাছে নাকি অনেক মানুষই সুইসাইড করছে। এখনো রাত্রে নাকি ওই বট গাছের আশপাশ দিয়ে মানুষ গেলে দেখে যে কোনো লাশ ঝুলারিছে কান্নাকাটি করতেছে, বা গাছ এরকম ভাবে বাতাসে লড়তেছে, সিডোর বা কোনো বড় ধরনের সাইক্লোন হচ্ছে, এই ধরনের অনেকে মারা গেছে, এখন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতেছে এই জায়গাতে। সো আমার ধারণা, মানে বাকি ব্যাপারগুলো জানি না, তবে যে এখানে সুইসাইড হয়েছে সেখানে এমনিতেই তো কিছুটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। তার উপরে আপনার কথা শুনে যা বুঝলাম যে হয়তো বা একজনের অধিক সুইসাইড ওখানে করেছে। হ্যাঁ, অনেক লোকই করছে। এরকম কিছু জায়গা থাকে, কিছু প্লেস থাকে। ফর এক্সাম্পল জাপানে একটা বাগান আছে, সেই বাগানটা এখন আর বাগান নেই, ওটাকে জঙ্গল বলা হয়, এবং জঙ্গলটাতে স্পেশালি টিনেজারদের, মানে যাদের বয়স 19-এর মধ্যে, তাদেরকে স্পেশালি যেতে মানা করা হয়। কারণ আমি প্রায় 2 বছর আগের কথা বলছি, 2 বছর আগে পর্যন্ত ওখানে 374টা লাশ পাওয়া গেছে, এবং প্রত্যেকটাই সুইসাইড কেস। সো ওই জায়গাটা নিয়ে নামই হয়ে গেছে যে সুইসাইড স্পট। মানে জাপানে অ্যাকচুয়ালি আত্মহত্যার রেট অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে ওই জায়গাটার রেট আরো বেশি, ওই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর এই ব্যাপারগুলো। যাই হোক, জাস্ট আত্মহত্যার সাথে রিলেটেড বলেই বললাম। তো রানা ভাই, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স? এছাড়া এক্সপিরিয়েন্স মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ওনার তৃতীয় এক্সপেরিয়েন্সটা বলার আগে কেমন যেন একটু থমকে গিয়েছিলেন, হয়তো বা থমকে যাবার মতনই কোনো ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করবেন, তাই আবারও চলে আসলাম রানা ভাইয়ের কাছে। তো রানা ভাই, এবার আপনি কি আমাদেরকে বলতে পারবেন? হ্যাঁ, ঘটনাটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি এখন, কারণ ওইটা যখন আমার মনে পড়ে গেছিল তখন আমার ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছিল হঠাৎ। এখনো মনে পড়লে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, আমি সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। তার আগে একটু শুনি ঘটনাটা কবের? ঘটনাটা ঘটেছে 2012 সালে। এবং কোথায়? গাজীপুর কাপাসিয়া। আচ্ছা,
ওকে, তাহলে এবার আমরা শুনি একদম সময় থেকে শুরু করে যে কয়টার দিকে ঘটনাগুলো ঘটে। তো আমার মামার বিয়ের কথাবার্তা চলতেছে 2012 সালে এপ্রিলের 22 তারিখে। তো আমার বাসা থেকে সবাই চলে গেছে নানুর বাসায়। তো আমি যেতে পারিনি আমার যে কোনো একটা কাজ থাকার কারণে। আচ্ছা, তো ওই জায়গা থেকে রাত্রে 9টার দিকে আমাকে 9টা বা 8:30টার দিকে ওনারা আমাকে ফোন দিছে। ওকে, ফোন দিয়ে বলতেছে যে তোর মামার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আর কি কাবিন, তুই রাতে যত সম্ভব চলে আয়। আচ্ছা, পরে আমি বলতেছি যে ঠিক আছে আমি আসবো, কোনো সমস্যা নাই। পরে আমি রওনা দিলাম। তারপরে মাঝখানে আবার রাস্তাতে মনে পড়লো যে আমি তো পিঠা খাইতে খুব পছন্দ করি। তো শীতের দিন ছিল, তো ফোন দিলাম। ফোন দিয়ে আম্মুর কাছে বললাম যে আম্মু নানু কই? কয়টা নানু আছে আমার সাথে। পরে নানুরে ফোনটা দাও। পরে নানুরে ফোনটা দিছে আম্মু। পরে নানুরে বললাম যে নানু আমার জন্য বাবা পিঠা বানাও কয়েকটা। কয় তুই এত রাতে এসে পিঠা খাবি? তো আমি কই হ্যাঁ। কয় দেখিস আবার দুষ্টুমি করিস না কিন্তু। আমি কই না নানু সত্যি সিরিয়াস। তো তারপরে আমি ওই জায়গা থেকে গাড়িতে 9:30 এরকম উঠলাম আব্দুল্লাপুর থেকে। তো যাওয়া শুরু হলো আমার। তো মাঝখানে গাজীপুর কাপাসিয়াতে গিয়ে যে গাজীপুর চৌরাস্তা আছে, ওই চৌরাস্তাতে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেল যে কোনো একটা কারণে, সমস্ত কারণে। তো ওই জায়গাতে ওই টায়ারটা সারাতেই মনে করেন যে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। মানে আপনার যে সময় পৌঁছানোর কথা আপনি তার চেয়ে 1 ঘন্টা পিছিয়ে গেলেন। হ্যাঁ, 1 ঘন্টা পিছিয়ে গেলাম। সারানোর পরে আবার ওই জায়গা থেকে রওনা দিলাম। তো রওনা দিয়া ওই জায়গাতে যাইতে যাইতে গাজীপুর কাপাসিয়া আমার পৌঁছাতে রাত্রে বেজে গেল 12:30। আচ্ছা, তো ওই দিন ছিল ওই এলাকার নাকি একটা ধর্মঘট ছিল, যার কারণে ট্রান্সপোর্টের একটা ভালো ঝামেলা চলছিল। তো ওই জায়গাতে আর কোনো গাড়ি পেলাম না। অনেক রিক্সাও খুঁজলাম, রিক্সাও পেলাম না, সিএনজি অটো কোনো কিছুই পেলাম না। তো এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে হাইটেই যেতে হইব। তো হাইটে যাওয়ার মাঝখানে আমার একটু মনে পড়লো যে একা একা রাতের বেলা হাইটে যাবো, জিনিসটা তো অন্য চোর ডাকাতের ভয় তো আছে। তো আর কোনো কিছু না মনে করে আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। 2 কিলোমিটার হাইটা পৌঁছায় গেলাম। তো পৌঁছে যাওয়ার আগে আমার নানুর বাসায় ঢোকার আগে একটা বড় একটা ধান ক্ষেত পড়ে। আচ্ছা, বড় একটা ধান ক্ষেত পড়ে। তো ওই ধান ক্ষেতের মধ্যে আমি নেমে ওই জায়গা থেকে হাঁটা শুরু করলাম। তো খানিকটা হাঁটার আপনার মানে আশেপাশে সাথে তো কেউ ছিল না? না, সাথে কেউ ছিল না। রাতের বেলা তো পুরাই খালি। পুরা খালি। আচ্ছা, কিছু করার নেই, কারণ ফোন আসতে যেতেই হবে, এই জন্যই চলে গেছিলাম। তো হাঁটা শুরু করলাম ধান খেতে মাঝখান দিয়ে। তো হাঁটার এক পর্যায়ে দেখলাম যে পূর্ব দিকে ফিরে একটা বৃদ্ধ মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, সাদা কাপড় পরে আর কি দাঁড়ায় আছে। তো আমি ভয়, রাতের বেলা বৃদ্ধ মহিলা? হ্যাঁ, তখন রাত্রে আনুমানিক 1:30টার মতো মিনিমাম। আমি এটাই আইডিয়া করছিলাম যে 12:30টায় যদি আপনি নেমে থাকেন তাহলে এতখানি হাঁটাহাঁটির পরে হয়তো 1:30 বেজে গেছে আর কি। তো আমি কোনো ভয় টয় না পেয়ে তো মহিলার কাছে গেলাম। কাছে গিয়ে বললাম যে আমাকে যদি একটু সাইড দেন তাহলে আমি বাসায় যেতে পারি। আচ্ছা, সে কি মানে যাবার একদম পথেই দাঁড়িয়ে মাঝপথে দাঁড়াইছে, যে এরকম ভাবে দাঁড়াইছে যাতে আমার অন্যদিকে যদি যেতে যাই তাহলে আমার শরীরে কাঁটা বলবে আর কি। আচ্ছা, তো উনি ঘুরে তাকালেন। ঘুরে তাকানোর পরে দেখলাম যে ওটা আমার নানু। মানে আমার নানু? আপনার নিজের নানু? হ্যাঁ, আপন নানু, নিজের নানু, যাকে আমি বলছিলাম পিঠা বানানোর জন্য। সে আপনি আসবেন বলে কি দাঁড়িয়ে আছে ওখানে এত রাতে? না, ওনার তো এত রাতে তো বাইরে থাকার তো কোনো কথা না, উনি ওইখানে দাঁড়ায় রয়েছে। তো আমি জিনিসটা অন্য কোনো ভয় পর্যায়ে না নিয়ে তো ওনাকে বললাম যে নানু তুমি এই জায়গায় কি করা তো রাত্রে? কতরে নিয়ে যাওয়ার জন্য আমি আসছি, তুই নাকি একা রাতে যাওয়ার জন্য ভয় পাস। তো আমি তো তখন আর ভয় না পেয়ে তখন মনের মধ্যে একটা সাহস নিলাম যে যেহেতু আমার নানু আমাকে রিসিভ করার জন্য আসছে তো আমার ভয় কিসে। হাতে দেখলাম যে একটা থলে। আচ্ছা, আমি বলতেছি তোমার হাতের থলের মধ্যে কি? তুই না পিঠা খাবি? আমি পিঠা এত রাতে তুমি আমার জন্য বাইরে নিয়ে আসো? আরে খা, সমস্যা নাই, আজকে নারী নাতনি দুজনে মিলে মজা করে পিঠা খাবো। তো থলে থেকে একটা পিঠা আমাকে বের করে দিলে আমি এটা খেতে শুরু করলাম। এখন হাঁট। পরে রাস্তা দিয়ে দুজনে কথাবার্তা বলে হাঁটাহাঁটি শুরু করলাম। আমি কথা একটু বেশি বলতেছি কিন্তু নানু কোনো কথা বলে না, একদম একটু সাইলেন্ট ভাবে আর কি আছে। বাসার কাছাকাছি পর্যায়ে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলে আসার পরে বলতেছে নানু যে তুই এখন বাসার ভিতরে চলে যা, আমি একটু ওয়াশরুম থেকে ওয়াশ হয়ে যায়। তো সাধারণত গ্রাম দেশে কিন্তু আপনার ওয়াশরুমটা কিন্তু একটু দূরে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তো উনি ওয়াশরুমে দিয়ে গেলেন। তো আমি পিঠাটা খাওয়া শেষ করে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে চলে গিয়ে দেখি যে আম্মু আর নানু একসাথে শুয়ে আছে। আমি ওইটা দেখে আমি আরো নিজে ভয় পেয়ে গেলাম যে তাহলে আমার সাথে কে আসলো এই পর্যায়ে। পরে ভিতরে ঢোকার পরে আম্মু বলতেছে কি ব্যাপার, রাত্রে 2টা বেজে গেছে। 2টা বাজে আমি আমার বাসার ভিতরে ঢুকছি, মানে আরো আধা ঘন্টা লেট হয়ে গেছে। রাত্রে 2টা বাজে তুই এত রাত্রে কিভাবে আসলি, ভয় পেলি না? আমি কে, তুমি না নানুরে পাঠাই দিলা? বলছে তো নানু শুয়ে রয়েছে আমার সাথে, দেখ এটা কে। আমি তাহলে বাইরে কারে আমি রেখে এলাম। বাইরে আমার বলতেছে যে তুই ভিতরে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। সাথে সাথে দৌড় মেরে বাইরে যাননি? সাথে সাথে দৌড় মেরে আমি বাইরে যাওয়ার আগে আম্মুরে বলতেছি তাহলে আমার সাথে আসো, চল। তারপরে আম্মুরের সাথে করে নিয়ে বাইরে গেছি। ওয়াশরুম সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কেউই নেই, একদম পুরো ফাঁকা। একটা প্রশ্ন আমার, আপনি তখন
ওই জিনিসটার কাছ থেকে, যেটা আমরা এখন বুঝতে পারছি যে আপনার নানু ছিলই না আদৌ, সেটা আপনি তার কাছ থেকে খেয়েছেন খাবার। আমি এই ব্যাপারটা মিলাতে পারছি না। আপনার কি পেট ভরাই ছিল? তাহলে আপনি কি খেলেন সেটা? সেটি তো আমার খাওয়ার পরে আমি হাতের দিকে তাকাইলাম, মানে পিঠা খাওয়ার পরে যে হাতে যে মনে করেন যে আখে গুড় বা কোনো মিঠাই জাতীয় জিনিস বলতে কিছুই নেই, মুখে পর্যন্ত কোনো স্বাদ না, কোনো স্বাদ কিছু নেই। আর আপনার পেট ভরা মনে হচ্ছিল না? পেট একদম ভরা ছিল। তার মানে কিছু একটা গেছে পেটে? হ্যাঁ, কিছু একটা গেছে পেটে। তো পরে বলতেছে তুই কোন দিক দিয়ে আসছস? আমি বলছি ওইদিকে যে একটা ট্যাক আছে ধান খেতে, ওই ট্যাক দিয়ে মানে ওই দিক দিয়ে আসলে কি তাড়াতাড়ি হয়, ওই দিক দিয়ে আমি আসছি। হয়তো তো ওই দিক দিয়ে আসা ঠিক হয় নাই, হয়তো তোকে তো বলা হয়নি। আজকে সকালে 8টার দিকে তো ওই আমাদের পাশে আর কি গ্রামে আর কি একটা লোক থাকতো, ওই লোকের আম্মা নাকি মারা গেছে। আচ্ছা, নানুর রূপে আপনি তো অবিশ্বাসও করতে পারেন না, ভয়ও পেতে পারেন না, উল্টো আপনার কিন্তু সাহস বেড়ে গিয়েছিল যে যাক, এই সময় এত রাতের বেলা একা যাচ্ছি, নানু এসে দাঁড়িয়ে আছে, ভালোই হয়েছে। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটে? আপনার নানু রূপে কে এসে আপনাকে এত সিকিউরিটি দিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে গেল বাসা পর্যন্ত, আমরা কিন্তু টের পেলাম না। সেটা যেই হোক, কিছু বলার নেই, কারণ সে তো কোনো ক্ষতি করেনি, তাই না? এরকম ঘটনা ঘটুক এটা আমরা চাই না, তবে যদি ঘটে তাহলে অবশ্যই যেন ডরে সেটা শেয়ার হয়, এই আশা সবসময় করি। সো থ্যাংক ইউ রানা ভাই আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ রায়ন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ডর চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনছি, একের পর এক এক্সপিরিয়েন্স আমরা শুনছি, এবং সেই এক্সপিরিয়েন্স শুনে আমি জানি না যে নতুন করে কারো কোনো আবার এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা। তো সুমন আছে এই মুহূর্তে, রেহানও আছে। তো আমরা কথা না বাড়িয়ে যাদের এক্সপিরিয়েন্স আমরা শুনছি তাদেরই একজন এই মুহূর্তে অপেক্ষা করছে, আমরা তার কাছে যাব। তবে প্রথমে তার পরিচয়টা একটু ভালো করে জেনে নিব। ভাইয়া, আপনার নাম এবং কোথায় থাকেন, কি করেন? Omar from Dhaka, Jurain. I'm the student of BB Honors. ওকে, আপনি বিবি অনার্স করছেন, জুরাইনে থাকেন। সো ওমর, আমরা যেটা ডর টিমের কাছে শুনেছি আপনার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা হচ্ছে আপনাদের বাসার এখানেই ঘটেছে। সো সেই ধরনের এক্সপিরিয়েন্স গুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। প্রথমে কোন ঘটনাটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন? ভাইয়া, আমি যেটা ফার্স্টে বলতে চাচ্ছিলাম সেটা 2011 এর কাহিনী। আচ্ছা, ঘটনাটা এমন ছিল, দিনটি ছিল শনিবার, তো ওই টাইমটা আমি রেডিও শুনছিলাম। তো রেডিও শোনা অফ, আমি ঘুমানোর জন্য জাস্ট রওনা দিয়েছিলাম। আচ্ছা, দেন যখন আমি বেডে পিলোতে মাথাটা রাখি, তো আমার কানের পাশে মনে হচ্ছে যে আমি আমার ঘরের বাইরে নুপুরের সাউন্ড, আচ্ছা, একদম লেফট থেকে রাইট আর রাইট থেকে লেফট। তো আমি ফার্স্টে নুপুরের সাউন্ডটা শুনতে পারছি, বাট আমি বুঝতে পারতেছি যে সামথিং রং, কারণ আমাদের এলাকার কেউ নাচানাচি করে না, আর আমাদের খোলামেলা যেহেতু জায়গা, তো নাচানাচির প্রশ্নই ওঠে না। যদি কেউ নাচানাচি করে তো ওটা আমরা দেখতে পারবা, যেহেতু আমাদের এলাকাটা একটু, এলাকার যে গলিগুলো সেগুলো একটু হন্টেড টাইপের। তো ফার্স্টে আমি পেয়েছি, দেন আমার আম্মু পেয়েছিল। আচ্ছা, আম্মু কখন পেয়েছিল? যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন আম্মু আমাকে এই কথাটা বলছে যে তুই রাত্রে কি কোনো সাউন্ড পেয়েছিলি? আমি বললাম হ্যাঁ মা, কেন তুমি পাইছো নাকি? বলে জি আমি পেয়েছিলাম। দেন আম্মু জানতে পারছে আমার কাজিন নাকি আমাদের নানু বাড়িতে আসছে। তো আম্মু আর আমি প্ল্যানিং করলাম, আচ্ছা আম্মু চলো, অনেকদিন হয়েছে আপুকে দেখি না, তো আপুর সাথে আমি মিট করে আসবো, কেমন আসছে সে, আর ভাগ্নিটার সাথেও আমি মিট করে আসবো, অনেকদিন দেখি। নানু বাড়ি কি আপনাদের বাসার কাছাকাছি? জি ভাইয়া, বলতে গেলে 2 মিনিট লাগে, তেমনটা দূর না। ওকে, তো আম্মু আর আমি নানু বাড়িতে গেলাম, যেহেতু উনি আমার মামতো বোন। মানে ঘটনা হচ্ছে এরকম যে আপনাদের বাসায় এর আগের রাতে আপনারা নুপুরের সাউন্ড পেয়েছেন, যেটা আসলে আপনাদের কাছে একটা অদ্ভুত মনে হয়েছে, যেটা আসলে কোনো আপনারা উৎস খুঁজে পান নাই যে কোথা থেকে পেয়েছেন এবং কোথা থেকে আসছে। পরের দিন আপনারা আপনাদের নানু বাড়িতে যাচ্ছেন, আপনার কাজিন যে বেড়াতে আসছে তার বাবার বাড়ি, তার সাথে একটু দেখা করার জন্য, রাইট? ওকে, তারপর দেন আপুর কাছে গেলাম, তো একটা জিনিস লক্ষ্য করলাম যে ভাইয়া তার ফেসটা একদম আপসেট ভাইয়া অনেক টাইপের থাকে, কিন্তু তার আপসেটটা ছিল একটা ভীত টাইপ। তাকে বলছি যে আপনার কি কিছু হয়েছে? যদি কিছু হয়ে থাকে আমাদের বলেন, শেয়ার করেন, আমরা এটা সলভ করব। তো তার ভাষায় আমি বলি, উনি আমাদের এটা বলছে, তুমি আমাদের কিভাবে সলভ করবা? আমি কালকে রাতে যা ফেস করছি সেটা মনে হয় না আর ফেস করবো, আর আসতেও পারবো না। আমি বলি কেন আপু? তো বলে এরকম, আমি কালকে, আমার কাজিনের নাম তানভীর, তো আমি ওদের ঘরে ঘুমাইছি, তো ঘুমানোর পর মনে হচ্ছিল যে
আমি যে ঘরে ঘুমাইছি আমার ঘরটা হঠাৎ কেঁপে গেছে। আচ্ছা তো আমি মনে করছি যে ঘর কাঁপার কোনো কোশ্চেনই আসে না, যেহেতু ভূমিকম্প তো আর এখন হবে কেন, আর ওয়ালটাই বা কাঁপবে কেন। সে গেট খুলে বেরোচ্ছে, সে আকাশের দিকে লক্ষ্য করছে আর একটু চারিদিক দেখছে যে সবকিছু ঠিক আছে না, একদম নর্মালি আকাশের অবস্থা একদম নর্মাল, একদম ওয়েদারটাই পুরো ঠিকঠাক। দিন তিনি ঘুমানোর জন্য উদ্দেশ্যে আবার ঘরে গেল। আচ্ছা, উনি ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেও পায়নি? না। না, ওকে রাইট। এটা আমি কেন বললাম প্রশ্নটা, যে উনি বলছিল যে এমন হতে পারে ভূমিকম্প হতে পারে। ইউজুয়ালি ভূমিকম্প যদি হয়ে থাকতো তাহলে হয়তো দেখা গেছে যে আশেপাশের সমস্ত মানুষই জেগে গেছে, সবাই ঘর থেকে বের হয়ে যায়, সো একটা হই হুল্লোড় পড়ে যায়। সো বিষয়টা এরকম ছিল না, একদম সিম্পল কোয়াইট সিম্পল একটা চুপচাপ পরিবেশ ছিল। ছিল। ওকে, তো আমার মনে হয় একটাই কোশ্চেন, যে যদি ভূমিকম্প হয় তাহলে এটা নিউজে কিন্তু আসতো যে কালকে ভূমিকম্প হয়েছিল, কিন্তু ওকে ফাইন, ওই রাতে ওই ধরনের ভূমিকম্পটা কিছু ছিল না। ছিল না। That means হচ্ছে এই ঘরটা কেঁপে ওঠার পিছনে অন্য কিছু কারণ রিজন ছিল। ওকে, সেটা কি ছিল? আপু এগেন রুমে গেল ঘুম, তো তার মনে হচ্ছে যে তার পা কে যেন সুড়সুড়ি দিচ্ছে। আচ্ছা, তিনি পুরোপুরি ঘুমায় নাই, তিনি চোখটা জাস্ট মাত্র চোখটা বন্ধ করছে, এর মধ্যে সুড়সুড়ি। আচ্ছা, তো তিনি দেখে যে তার ছোট ভাই ঘুম, তার আমার যে বোন বাঁধন ও ঘুম, আর তার ছোট মেয়ে পুরোই ঘুম। তো বলে এটা আমার অনেকটা হ্যালুসিনেশন হয়েছে। এটা তিনি আমাদের বলতে পারছেন, তিনি এটা অনুভব করতে পারছেন। পায়ের মধ্যে যদি আমরা হাত রাখি আমরা বলতে পারবো যে আমাদের পাটা যে আমাকে ধরছে আর হাতটা কেমন টাইপ ছিল। ওই জিনিসটা যখন তাকে ধরছে তার পায়ের মনে একটা লোমস টাইপ কোনো কি নোক নোক টাইপ একটা কিছু ধরছে তার পায়ের মধ্যে। আচ্ছা, যে খারাপ জিনিসটা তাকে টান দিচ্ছে ওইটা তো বাহিরে, কিন্তু ঘেরটা ছিল স্টিল। তো ওই অবয়বের যে শ্যাডোটা সেটা ঘরের ভিতরে, মানে বাহির থেকেই তাকে দেখাচ্ছে। তিনি আমাদের এটা বলছিল যে তার শরীরটা ছিল 6 ফুটের মতো লম্বা, কপালে ছিল একটা চোখ, আর চোখের কালারটা ছিল পুরো অরেঞ্জ কালার। আচ্ছা, আমরা যেটা শুনি ভাইয়া যে রেড কালার হয়, ব্ল্যাক হয়, গ্রিন, কিন্তু সেটা ছিল পুরো কমলা। আচ্ছা, আর নখগুলো ছিল ভাল্লুক টাইপের, কিন্তু অনেক বড় বড় ভাল্লুক টাইপের। শরীরের পশমও খুব বড় বড়, আর দাঁতগুলো ছিল ড্রাকুলাদের মতো। আচ্ছা, তো এটা তিনি দেখার পর সেন্সলেস হয় নাই, কিন্তু তিনি সাহসটা খুব বেশি, যার জন্য উনি বলছে আমার কোনো হার্ম করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, তাই তিনি এটাকে কোনো সাবজেক্ট মনে করেনি, যার জন্য তিনি একদম নর্মাল। তো তিনি পুরা ঘুম, তো তিনি অনুভব করতেছে যে সে ছাদের মধ্যে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট। ছাদের মধ্যে? হ্যাঁ, ছাদের মধ্যে। কি হচ্ছে? আর কি ভাই, আমাদের নানু বাড়িটা ছাদের মধ্যেই ঘর, চারটা একসাথে ঘর, বাড়িটা যেহেতু অনেক বড়, 4টা রুম ছাদের মধ্যেই। দেন মনে হচ্ছে যে তাদের ঘরের থেকে শুরু করে ছাদ পর্যন্ত কে জানি নূপুর পরে দৌড়াদৌড়ি করছিল। আচ্ছা, মানে লেফট রাইট সাউন্ডটা মানে মুভ করছিল, লেফট রাইটে মুভ করছিল। ওকে, দেন এটা শোনার পর আমার মনের মধ্যে একটা কোশ্চেন আসে যে নুপুরের সাউন্ড, আমি তো কালকে রাতে একটা নুপুরের সাউন্ড শুনছিলাম। তো তাকে আমি আস্ক করছি, আপু যে নুপুরের সাউন্ডটা যে আপনি পাইছেন আপনার কি টাইমিংটা মনে আছে? উনি বলছে হ্যাঁ, টাইমিংটা ছিল 12 থেকে 12:13 এর মধ্যে, মানে আমি যে টাইমটা শুনছি 12:30টার দিকে, মানে 12:30-এ তিনি ওই সাউন্ডটা শুনতে পারছে। ওকে, মানে ঘটনাটা হচ্ছে এরকম, এর আগের দিন রাতের বেলা আপনাদের বাসায় যেই সময়ে আপনারা সাউন্ডটা পেয়েছেন ঠিক ওই সময় ওখানে ঘটনাটা ঘটছিল, এবং আপনার নানুর বাড়িও বলছিলেন যে খুব কাছেই, ধরতে গেলে পাশাপাশি। সো ওই সাউন্ডটা আপনারা বাসায় বসে পাচ্ছিলেন, এবং ওই ঘটনাটাই তখন আপনার নানুর বাড়ি ঘটছিল। ওকে, তারপর? দেন আমি থিঙ্ক করলাম যেহেতু 12:30 সামথিংস রং, যেহেতু উনারা ফেস করছে তাহলে আমিও ফেস করছি। আমি জাস্ট কানে শুনতে পারছি, তারা পুরো একদম সরাসরি দেখতে পারছে, পুরো লাইভ। দেন আমি কি করছি, আমার ছোট ভাইয়ের কাছে গেছি, মানে আমার তানভীর ছোট ভাইয়ের কাছে, দেখি তো ওর কাছ থেকে কিছু পাওয়া যায় নাকি। ও দেখি গান শুনতেছিল, আমি ওকে গানটা অফ করার পর ও বলছে যে ভাইয়া, আমি ওরে বলতেছিলাম যে ভাইয়া তোমার সাথে একটু কথা আছে, একটু গানটা অফ রাখো, তোমার সাথে আমি 2 মিনিট কথা বলবো। বললো ওকে ভাইয়া বলেন। আমি বলি আচ্ছা ভাইয়া, কালকে রাতে তো আপু তোমাদের সাথে ঘুমাইছিল, মানে কাজিনটা আমার মামতো। বলে জি ভাইয়া। বলে ভাইয়া টুলি বলো তো তুমি কালকে রাতে কিছু ফেস করছো নাকি? ও বলে যে ভাইয়া, আর কি ওর ভাষায় বলি, ও বলে ভাইয়া হ্যাঁ ফেস করছি, বাট আমি এমন একটা জিনিস আমি লক্ষ্য করছি, দেখতে পারছি, সেটা আমি রেডি ছিলাম না। আর এমন একটা জিনিস আমি শুনতে পারছি, সেটার জন্য আমিও রেডি ছিলাম না। মানে আমার ছোট ভাই একসাথে 2টা কথা আমাকে বলছে, যেমন কি টাইপের সাউন্ড আর কি টাইপের সিন দেখছো তুমি? বাঁধন আপু তো বেডে ঘুমাইছিল,
আমি দেখতে পারতেছি যে আমার বোনের সেম ফেস সেম সাইজ অনুসারে ওর সাইডে কে যেন একটা নববধূটায় বসেছিল, কিন্তু ও যে ড্রেসটা পরছিল ওইটাও সে ড্রেসটা পরছে। কিন্তু কথা হয়েছে যে আমার তো কোনো টুইন সিস্টার নাই, এটা যদি উনি হতো তাহলে আমার মামতো ভাই তাকে দেখতে পারতো, কিন্তু না, মামতো ভাই তো দেখতেছে ওই আর কি আমার যে কাজিনটা ওই আপু তো তার মেয়েকে নিয়ে ঘুমায় আসছে, তাহলে আমার যে বোন খাটের মধ্যে শুয়ে আছে তার খাটের মধ্যে সেটা কি? রাইট, সেটাই মানে অ্যাট এ টাইম উনি দুজনকেই দেখতে পাচ্ছে যে পাশে তার বোন ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু ঠিক তারই পাশে আরেকজন বসে আছে, মানে ঘুমন্ত মানুষের পাশে ঠিক তারই অবিকল একটা রূপ বসে আছে। এবং ওটা কি হয়েছে শেষ পর্যন্ত? যেই রূপটা বসেছিল, ভাই আমরা যেটা জানি ওই টাইপ খারাপ জিনিস, ম্যাচ, রসুন, দেন অনেক কিছু লোহা, এগুলো ভয় পায়। তো ওর ঘরকে সেফ রাখার জন্য যেমন কোন শিব ভয় পায়, ও যেভাবে হোক কিছু না কিছু ব্যবস্থা করছে যার জন্য ওই খারাপ জিনিসটা, যেমন আমি বলছি তুমি কি ব্যবহার করছো, বলে ভাই আমার কাছে তো আমি স্মোক করি যার জন্য আমার কাছে লাইটার ছিল, তো আমি লাইটারটার সাথে সাথে জ্বালাই ফেলছি, দেন ওইটার সাথে সাথে ভ্যানিশ, মানে ওই লাইটার কারণে চলে গেছে। দেন বলে তুমি কি সাউন্ডটা পাইছো, মানে আমি ওকে আস্ক করছি তুমি সাউন্ডটা কি পেয়েছিলা, বলে ভাই এরকম আমি পাচ্ছিলাম কি যে নুপুরে ছাম 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 আবার ছাম 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 ছাম, মানে যারা ড্যান্স করে। আচ্ছা, একটা রিদমে ছিল, এটা রিদমিক একটা স্টাইলে যাচ্ছিল। ওকে, তো এটা শোনার পর আমি ওকে বলতেছিলাম যে ভাইয়া তুমি যে নুপুরের সাউন্ডটা পাইছো আর একটু টাইমিংটা বলো তো, বলে ভাই আমি কালকে রাতে 1:30 বাজে পাইছি। 1:30 বাজে পাইতে বলতে আমি এটা এখন বুঝাবো, আমার আম্মু আমাকে বলছে যে 1টার মধ্যে ছিল। আমি বলি তুমি কি জানছো, বলে আমার সাথে মোবাইল ছিল, তো আমি নুপুরের সাউন্ডটা কি ঘুমের মধ্যে পাইছি, তারপর আমি মোবাইলে চেক করছি, তো 1টা থেকে 1:15 যেহেতু আমার ছোট ভাই বলছে, তাহলে ভাইয়া এটা বোঝা যায় আমার কাজিন ফার্স্টেও যে নুপুরের সাউন্ডটা পেয়েছিল সেটা আমি পেয়েছিলাম 12:30 দিক, আমার ছোট ভাই 1টার মধ্যে যেটা পেয়েছিল আমার আম্মু আধা ঘন্টা পর সে নুপুরের সাউন্ড পেয়েছিল, মানে আমার আম্মুর সাথে আমার ছোট ভাইয়ের কানেকশনটা পেয়ে গেছে আর আমার সাথে আমার ওই কাজিনের কানেক্টেড হয়ে গেছে। কিছু তো হয়েছে যেটা আমি কানে ফেস করছি, আমার আম্মু কানে ফেস করছে, বাট আমার ছোট ভাইরা পুরো একদম ফেস টু ফেস একদম সরাসরি দেখতে পারছে, যেটা আমি দুর্ভাগ্যবশত দেখতে পাইনি। আসলে আমরা এটা দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো আমরা জানি না, হয়তো বা এইসব জিনিস দেখাটাই হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। সো আমার ভালো সুস্থ মানুষ কেউ চাইবে না এই ধরনের জিনিস তার সামনে পড়ে যাক, সেই ক্ষেত্রে আপনি সৌভাগ্যবানই ভাবতে পারেন নিজেকে। জি ভাই। ওকে, এই ছিল ওমরের এক্সপিরিয়েন্স যেটা ওমর আমাদের সাথে শেয়ার করলো। সো অনেক ধন্যবাদ ওমর যে আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ডরের যাত্রায় আমাদের সাথে বন্ধুরা অনেকেই থাকে, অনেক বন্ধু থাকে, অনেক অতিথি থাকে, এবং তাদের কাছ থেকে আমরা এমন কিছু ঘটনা জানতে পারি যে এই ঘটনাগুলো আমাদের নিজেদের সাথে না ঘটলে আমাদের কাছে প্রচন্ড অবিশ্বাস্য মনে হয়, এবং সবচেয়ে বড় কথা যাদের সাথে ঘটে তাদের কাছেও কিন্তু একইভাবে নিজেদের ঘটনাটাকেই হয়তো নিজেদের সাথে না ঘটলে অবিশ্বাস্য মনে হতো। সো এই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানের যে অংশটা, সেই জায়গাটা কি আমরা বলি ডর, মানে ভয়, আর সেই ভয়ের কিছু অভিজ্ঞতাই আমাদের সাথে শেয়ার করবে অনেকেই। এবং আমাদের সাথে আছে সাইদ ভাই। সাইদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? এই তো ভাই। সাইদ ভাই, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাটা কি রিসেন্ট নাকি আগের ঘটনা? না, সেটা হচ্ছে 2012 সালের ঘটনা। আমি যে ঘটনা এখন বলবো আর কি, আচ্ছা, ওইটা হচ্ছে মনে করেন যে আমাদের বাসা তো ওখানে অনেক আগে বিল্ডিং, ওটা অনেক। কোথায় আপনাদের বাসা? আমাদের বাসা হচ্ছে ক্যান্টনমেন্ট, কিন্তু নামটা বললাম না, জায়গার নামটা। আচ্ছা আচ্ছা, ওকে। তো ওই ক্যান্টনমেন্ট, ওই বিল্ডিংটা অনেক আগের বিল্ডিং, তো ওইখানে সাধারণত অনেক পাকিস্তানের আমলের বিল্ডিং, তো ওইখানে সিঁড়ি ছিল না, তো সিঁড়ি ছিল না, এখানে বাইরে উঠতে হইতো, তো সাধারণত অনেকে উঠতো না, যারা কিছু ছেলেরা ওইখানে সাথে উঠতে পারে আর কি, সবাই উঠতে পারে না ওখানে। তো একদিন রাত্রে আমি ওখানে বসে, রাত্র তখন 10:30টার দিকে বাসাতে নাস্তা আমাদের খাবার খেয়ে আমি ছাদে গেলাম। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। তখন 10:30টার দিকে বাসাতে নাস্তা আমাদের খাবার খেয়ে আমি ছাদে গেলাম, পরে ওখানে ফেসবুকে চ্যাটিং করতেছি। অনেকক্ষণ চ্যাটিং করার পর আমার একটা ফোন আসলো, তো ফোনটা কেটে দিয়ে আমি ফোন ব্যাক করলাম। তো ফোন ব্যাক করার পর কথা বলতে বলতে এক পর্যায়ে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, কেটে গেছে। তো তখন আমার ওই ফ্রেন্ডটা আমাকে আবার ফোন করলো, তো কথা বলতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে কথা বলছে ও। তখন আনুমানিক প্রায় রাত্র 12টা কিংবা 12:30 বাজে। তো কথা বলার পর আমি আবার ফেসবুকে চ্যাটিং করতেছি, পরে আবার ফোন দিছি। কথা বলার পর অনেকক্ষণ পর মনে হলো যে আমাকে কে মনে হয় ডাকতেছে আমাকে। তো ডাকতেছে মনে হচ্ছে, তো আমার কাছে ভাবলাম যে আমি
ফোনে কথা বলতেছে, এই জন্য আমার কাছে মনে হচ্ছে কেউ ডাকতেছে। তো তখন ফোনটা আমি সাইডে নিয়ে ভাবলাম দেখি আমাকে কেউ আসলে ডাকে কিনা। তো মোবাইলটা আমি সরাই নিলাম, সরাই নেওয়ার পর দেখি যেন ডাকতেছে। তো আবার কানে দিয়ে তখন আওয়াজ ছিল না, তো আবার কানতে সরাই নিলাম, আবার দিকে ডাকতেছে। পরে যখন সরাই নিলাম বেশ কয়েকবার টেস্ট করেছেন, বেশিবার দেখার পর মনে হচ্ছে যে আমাকে ডাকতেছে। যাই হোক সাইদ ভাই, আমি গল্পের মাঝখানে আপনার একটা কথা বলি যে আপনি গল্প বলতে গিয়ে এক্সাইটেড হয়ে অনেক তাড়াতাড়ি করে বলছেন। আমাদের শ্রোতা বন্ধুদের কিন্তু বুঝতে হয়তো বা সমস্যা হতে পারে, তাই যদি আরেকটু ধীর গতিতে আমাদেরকে বলতেন। আচ্ছা ভাইয়া, তো ডাকতেছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি ভাবলাম কি যে কি ডাকে আমাকে, তো এত রাতে সাধারণত ছাদে কেউ উঠে না, আর এত ওই ছাদে থেকে এমনি থেকে উঠতেও পারে না সাধারণত। তো আমি ভাবলাম যে আমাদের নিচে একটা বড় ভাই থাকে, তোর নাম ভাইয়ের নামটা হচ্ছে রবিন। তো ভাবলাম সে রাত্রে স্মোকিং যেহেতু করে সেই মনে হয় উঠতে পারে, কারণ সে মাঝে মধ্যে ছাদে উঠে। আচ্ছা আচ্ছা। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো আমি বললাম যে ঠিক আছে ফোনটা রাখি, পরে কথা বলবো। তো ছাদের মাঝখানে হচ্ছে একটা টাঙ্কি, বড় টাঙ্কি। তো আসতে হলে আমার এই পাশে আসতে হবে, টাঙ্কির অপোজিটে যাওয়া লাগবে আমার। তো আমি ভাবলাম যে ঠিক আছে এই পাশে যাই। যাওয়ার পরে দেখলাম যে তখন আমাদের ওখানে মানে তখন ফ্লাইওভার হয়নি, তারপরে নিচে আমার যে হ্যালোজিন লাইটটা ওইটা কাইটা গেছিল, তখন চাঁদনিও ছিল না, আচ্ছা চাঁদনিও ছিল না। তো আমি ভাবলাম মনে হয় মনে হয় যে কেউ মনে দাঁড়ায় আছে ওখানে। তো অন্ধকার ছিল, একবার অন্ধকার বোঝা যাচ্ছে না যে কি দাঁড়ায় আছে। তা আমি ভাবলাম যে মনে হয় আমার ওই নিচে যে রবিন ভাইটা থাকে সে মনে স্পিকিং করার জন্য সে মনে উঠছে মনে হয়। আচ্ছা। তো আমি ভাবলাম, তো ওঠার পর আমি ডাক দিলাম কি ভাই আমাকে ডাকছেন, তো সে কোনো কথা জবাব দিতেছে না। হ্যাঁ বারবার ডাকছি, বারবার ডাকার পর সে আমার কাছে মনে হচ্ছে যে সে আমার কথাতে সাড়া দিচ্ছে না। আচ্ছা। তো আমি আবার ডাক দিলাম, ডাক দেওয়ার পর এক পর্যায়ে আস্তে আস্তে সে ছাদের কিনারে চলে গেল। তো কিনার যাওয়ার পর আমি ভাবলাম যে কি ব্যাপার, সে কিনা যায় কি জন্য। তো আমি তাকে বললাম যে কি আমার কথা কি শোনেন না, গায়ে হাত দিলাম। তো তখনই থেকে ছাদ থেকে পড়ে গেল। আর যখনই তার গায়ে আরেকবার না, যখন আমি তার গায়ে স্পর্শ করলাম তখনই ছাদ থেকে নিচে পড়ে, মানে একেবারে ছাদের কিনারে ছিল, একবার ছাদের কিনারে ছিল আর কি। তো আমি যখন তার গায়ে হাত দিলাম মানে স্পর্শ করলাম, তো তখনই সে ছাদ থেকে পড়ে গেল নিচের দিকে, নিচে পড়ে গেল। আর যখন আমি স্পর্শ করলাম তখন আমার কাছে মনে হইলো যে তার গাটা পুরোটা লোম ছিল, মানে আমার মনে হলো যে আমি একটা কোনো একটা ভেড়া বা কোনো কিছু লোমক্ত কিছুকে মানে ধরছি, স্পর্শ করছি আর কি, এরকম মনে হলো আমার কাছে। তো আমি ভাবলাম যে নিচে পড়লো, সঙ্গে সঙ্গে আমি মানে নিচের দিকে তাকালাম, নিচতলায় আবার লাইট থাকে, তো লাইট দেখলাম, তো ওইখানে দিয়ে কিছুই নেই। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, এই মাত্র পড়লো, তার এটা কি পড়লো, কিছু নেই মানে কোনো বডি বা না, মানে কিছুই দেখিনি আমি তখন নিচে, মানে তখন কিছু ছিল না। তো আমি যখন ভাবলাম যে কি ব্যাপার, আমি তো এই মাত্র দেখলাম তাকে, আর এই মাত্র তাকে স্পর্শ করলাম, সে নিচে এখনো পড়ে গেল, আর এই মুহূর্তে সে মানে এখনই পড়ে গিয়ে বিনিশ হয়ে গেল কাহিনীটা। তো সঙ্গে সঙ্গে আমি আবার নিচে নেমে গেলাম। তো নিচে নামার সময় তো ওইখানে আরেকটা ঘটনা ছিল যে নিচে নামার সময় আমি এই আমাদের যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর সাধারণত শুধু 4তলা লাইটটা ঠিক থাকে, আর 4তলা লাইটটা ঠিক থাকে, বাকি নিচতলা যে বারান্দা যে লাইটগুলো দেওয়া হয় সেই লাইটগুলো অধিকাংশ লাইটগুলো ফিউজ হয়ে যায়। তো আমি নিচের দিকে লাইটটা দিয়ে তো নামতে গেছি, আমার কাছে মনে হলো যেমন আমার পাশাপাশি মনে কেউ আসতেছে আর কি, এরকম মনে হয়েছে যে আমার পাশাপাশি মনে কেউ আসতেছে। তখন আমি দৌড়ে নিচে গেলাম সঙ্গে সঙ্গে আমার রুমে ঢুকলাম। তারপরে আর কি ভাইয়া আর সব দিনকে রাতে অনেক ভয় পাইছি। তো আমি তো মাকে বলি না, কারণ বললে গালালি করে যাতে সাথে কি জন্য গেলি, কেন গেলি, এই ভাই আমার প্রথম ঘটনা ছিল আর কি। তাহলে সাইদ ভাই, আপনি কি পরবর্তীতে সেই রবিন নামের ছেলেটার সাথে না, তখন আমি পরবর্তীতে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে পরের দিন রবিন ভাইকে জিজ্ঞাসা, রবিন ভাইয়ের সাথে আমি এতটা কথা বলি না। তো আমার যে ওর ভাই হচ্ছে আমার ছোট ভাই রকি, তো ওকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার রকি, তোমার ভাই কি সাথে উঠে? আমার ভাই তো মিয়া অফিসে এখন নাইট ডিউটি করে, সে তো এখন রাতে থাকেই না বাসায়। আচ্ছা, মানে সেটা কোনোভাবেই যে রবিন ছিল না, সেটা আমার মনে হয় না যে রবিন। আর রবিন যদি হতো তাহলে সাথে থেকে ধরার সমস্যা পড়বে, আর পড়ার সঙ্গে তার নিচে তো তার বডি তো থাকবে অবশ্যই, এক্স্যাক্টলি গায়েব হয়ে যাওয়ার তো কথাই আসে না এখানে। যাই হোক, অদ্ভুত রকম একটা ঘটনা শুনলাম, অদ্ভুত রকম একটা এক্সপেরিয়েন্স। একজনকে ছাদ থেকে পড়ে যেতে দেখলে এমনিতেই আমাদের মধ্যে চরম আতঙ্ক ভর করে, তার উপরে যদি পড়ার পরে দেখি যে না কিছু নেই সেখানে, তাহলে তো নিজের চোখেই বিশ্বাস হয় না অনেক সময়। তো যাই হোক সাইদ ভাই, এটা গেল আপনার একটা এক্সপেরিয়েন্স, এছাড়া আর কোন এক্সপেরিয়েন্স? হ্যাঁ, আরেকটা আছে, তো ওটা আমার সাথে না, ওটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে। আচ্ছা, ঘুরে যাওয়া ঘটনা। তো ওটা হচ্ছে তার শ্বশুর বাড়িতে। আচ্ছা। তো ও যখন মানে ওদের দেশের বাড়ি হচ্ছে শ্রীপুরে। তো শ্রীপুর যাওয়ার পর ও রাতের বেলা ওদের মানে স্বামী স্ত্রী ওরা দুজনে রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছে। তো বাইরে বেরিয়েছে যখন, তো ওয়াশরুমে যখন যাবে সে, তখন মানে ওর স্ত্রী বলছে যে ঠিক আছে আমি আগে যাই, তোমার পরে তুমি যাও। তো তখন যখন সে মানে ওয়াশরুমে যখন ঢুকলো, সাধারণত গ্রামের বাড়িতে সাধারণত ওয়াশরুমগুলো একটু দূরে হয়, আর ওদের ওয়াশরুমগুলো হচ্ছে এরকম জায়গায় যে বাঁশ গাছ জারে এখানে, আর ওই যে ওয়াশরুমের পাশে ছিল একটা আতা ফল গাছ ছিল। ওদের তখন আর কি তখন বাড়িটা পুরোপুরি করা হয়নি, তো তখন টিনের ছিল। তখন ও যখন ওয়াশরুমে যখন ঢুকলো, ওয়াশরুমে ঢোকার পর ও দেখলো যে কিছুক্ষণের মধ্যে স্ত্রী তাড়াতাড়ি বের হয়ে আসলো। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এই মাত্র গেলে এখন বের হয়ে আসলা? কয় না সমস্যা নেই, একটু তাড়াতাড়ি বাসা চলে আসো। তো যখন ঘরের ভিতরে যখন চলে গেল, একটা কথা বলে রাখা ভালো যে ওর স্ত্রী আবার মানে কার সাথে দেখাও দেয় না, কথাও বলে না। আচ্ছা,
কার সাথে কথা বলে না। তার মানে কি ও যখন ঘরে গেছে তোর বউ কেমন জানি হাসতেছে, একটু হাসতেছে। তো কি বল তুমি হাসো কি জন্য? বলছে যে না কয় কোনো কথা বলে না, হাসতেই আছে, একা একা হাসতেছে। তো তখন একটু ভয় পেয়ে গেছে, কি বলে অত সাধারণত এত জোরে হাসার কথা না, তো সবসময় হাসে, আস্তে আস্তে হাসে। মানে আপনি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডের স্ত্রী যথেষ্ট লাজুক এবং ঘর কোনো টাইপের একটা মেয়ে ছিল, কিন্তু সে হঠাৎ করেই হাসতে শুরু করে, হাসতে শুরু করলো আর কি। আচ্ছা, তো হাসতে যখন শুরু করছে তো মানে ওর মনে একটু ভয় লাগলো, কি ব্যাপার, ও তো এখন এরকম কখনো হাসে না। তখন ওদের তখন আবার কি কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট যখন চলে গেছিল ও যখন একটু ভয় পেয়েছিল, তো তখন ম্যাচ দিয়ে ওদের বাতিটা জ্বালাইছে, কুপিটা। আচ্ছা, তো কুপি জ্বালানোর পর যখন ওর দিকে যখন দেখলো, তখন দেখে যে ওর চোখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মানে সাধারণত চোখের যে সাইজ তার থেকে অনেক বড় বড়, যে প্রায় বের হয়ে যাবে এরকম চোখগুলো সাধারণত অনেক বড় বড় ছিল। তো যখন ও বললো কি এবার তোমার কি হয়েছে, মানে কোনো কথায় মানে কথাই অ্যান্সার দিতেছে না, খালি হাসতেছে, জুড়ে হাসতেছে, হা হা করে হাসতেছে, হ্যাঁ হেসেই যাচ্ছে, মানে কোনো কথা বলতেছে না কারোর সাথে। মানে আমার ফ্রেন্ডটা তখন ভয় পেয়ে গেছিল, ওর শাশুড়িকে ডাক দিয়েছে, ডাক দেওয়ার পর বললো যে মা একটু ভিতরে আসুন। তো মা বললো ওর হাসি শুন না, আবার ওদের পাশের বাড়িতে ওর সম্পর্কে ও চাচাতো ভাইয়ের স্ত্রী, তো সেও চলে আসছে। তো সে যখন চলে আসছে তো সেও হাসি শুনে চলে আসছে। ওর মা ঘুমিয়ে পড়ছিল, ওর মাকে ডাক দিয়ে পরে ওর আমার ফ্রেন্ডটা নিয়ে আসছে যে কিভাবে কি হয়েছে। আমি বলছি মা, ও বলছে যে মা দেখেন ও জানি কেমন হাসতেছে, অন্যরকম ভাবে হাসতেছে। আচ্ছা, পরে বললো যে কি ব্যাপার, ওর স্ত্রীর নাম হচ্ছে লাম্বিয়া। কি ব্যাপার আম্বিয়া, তোর কি হয়েছে? কোন কথা বলতেছে না। তো ওর একটা শালা ছিল, তো শালাকে দিয়ে ওর মানে ওর শ্বশুরকে ডাক দিয়ে আনাইছে। তো শ্বশুরকে যখন ডাক দিয়ে যখন আনাইছে, শ্বশুর মানে শুয়েছিল, মানে শ্বশুর আর কি মানে ওখানে মানে চুরি হয়তো, প্রায় সময় চুরি হয়তো, এই কারণে ওর শ্বশুর আর কি গলের গড়ে শুয়েছিল আর কি। আচ্ছা, তো ওইখান থেকে আমার ওর শালা গিয়ে ওর শ্বশুরকে মানে আমার ফ্রেন্ডের শ্বশুরকে ডাক দিয়ে নিয়ে আসছে। তো ডাক দিয়ে যখন নিয়ে আসছে তখন ওর শ্বশুরে তখন আর কি বললো যে কি ব্যাপার, কি হয়েছে? পরে বলছে যে এই ব্যাপার আপু এরকম করতেছে, বলছে। পরে যখন গেলো, যাওয়ার পরে দেখে যে আসলে মানে হাসি হতেছে। পরে যখনই ওর মানে ওর শ্বশুর যখনই কিনা ঘরের ভিতরে পা দিছে, তখন বলছে কি ব্যাপার, তুই এখানে আসলে কি জন্য, তুই এখানে আসবি না। কয় তোর কি হয়েছে? কয় না। পরে কোনো কথা বলতেছিল না, পরে তো কথা বলতেছিল না, তো ওইখান আস্তে আস্তে হাসতেছে। যখন মানে এখন কারোর সাথে কথা বলে নেই, যখন কিনা ওর শ্বশুরকে দেখছে তখন সে মানে বলা শুরু করছে যে কি এবার, তুই আমার সামনে আসবি না, তুই আমার সামনে আসবি না, তুই এখানে আসবি না। তো শ্বশুর তখন আস্তে আস্তে গিয়ে ও মানে ওর স্ত্রীকে গিয়ে আস্তে করে মাথায় গিয়ে ধরলো, ধরার পর ও আস্তে আস্তে ওর গায়ে আঙ্গুলের হাতের মধ্যে চিমড়ি দিয়ে ধরলো অনেক জোরে। যখনই ধরছে তখনই মানে তখন ওর বয়স চেঞ্জ হয়ে গেল, স্ত্রীর বয়সটা যখন চেঞ্জ হয়ে গেল, তখন মনে করেন যে মানে চিকন কণ্ঠে তখন বলা শুরু করলো। বলার পর দিয়ে তখন বলছে তুই ওকে কি জন্য ধরছিস? আমি ওই গাছে থাকি, ওই গাছ থেকে যখন আমি আসতেছি তখন ওর একটা পর্সার সিটা আমার গায়ের মধ্যে গেছে। কয় তুই এখানে কি করিস? আমি ওই গাছে থাকি। কয় তোর নাম কি? কয় ওর নাম হচ্ছে কালী। আচ্ছা, ওর নাম কালী। তারপর আমি এই জন্য ওকে ধরছি। কয় তুই ওকে ছাড়বি না? কয় না আমি ওকে ছাড়বো না। কয় যে তাহলে কি করবি ওকে? আমি ওকে নিয়ে যাবো। কয় ছাড়বি না? তখন না ছাড়বো না। তো তখন ওর শ্বশুরে মানে হাতের মধ্যে গিট দিয়া তারপরে কি যেন একটা কলম দিয়ে মানে কি যেন একটা লেখে নিয়ে আসলো, কি যেন একটা আরবি হরফের মতন লেখা লিখে নিয়ে আসলো। তো লিখে নিয়ে আসার পর ওটা মানে সরষের তেল দিয়ে ভিজিয়ে ওর নাকের মধ্যে মানে শুয়াইলো। শোয়ার পর তো যে আমি ছেড়ে দেবো, আমাকে ছেড়ে দে, আমি চলে যাবো, এখানে আর আসবো না, ছেড়ে দেখো। সত্যি চলে যাবি তো? হ্যাঁ সত্যি চলে যাবো। আর কোনদিন আসবি না তো? না আমি কোনদিন আর আসবো না। তো তখন মনে করেন যে ও যখন পরে সবাই বলছে, সবাইকে সরতে বলছে, যখন ওই জিনিসটা যখন যায়, খারাপ বার্তাটা যখন যায়, তো তখন সবার সামনে দিয়ে যখন একবার বাতাসের মতন একবারে বের হয়ে চলে যায়। সেই বাতাসটা তো আপনিও মনে হয় ফিল করেছেন। আপনি কি ছিলেন সেখানে? না, আমি তো তখন ছিলাম না, তখন আমার ফ্রেন্ড ছিল। তো আমার ফ্রেন্ড তখন এই কথাটা বললো সবার সামনে আর কি। মানে শুধুমাত্র সেই আম্বিয়া নামের মেয়েটি নয়, ওই বাসার মধ্যে যে ছিল মানে ওই ছেলেটির শ্বশুর শাশুড়ি এবং ছেলেটি নিজে, সবাই ওই বাতাসটা টের পায়। সবাই, ওর ভাবি ছিল, বাবির সহ টের পাইছে বাতাসটা যখন বের হয়ে যায় আর কি। মাই গড। আচ্ছা, ভয়েসের চেঞ্জটা কতখানি ছিল আম্বিয়া? ওর ভয়েসের সাধারণত চেঞ্জটা ভাই এরকম মানে অনেক আকারে চেঞ্জ, মানে একেবারে ফোনে শুনলে সব চেনাই যাবে না এরকম কিছু কি? একটু মোটা হয়ে গেছে, কেমন জানি চিকনের মধ্যে মোটা আর কি, এমন একটা ভয়েস। মানে এরকম বয়স সাধারণত ছিল না, মানে ওরকম ভাবে ও কথা বলে না কোনো সময়। কথা বলে একবারে সবসময় আস্তে আস্তে কথা বলে, একবার নীরব ভাবে কথা বলে। Okay, seems like a clear case of possession, but খুব মানে কি বলবো যে যথেষ্ট সহজেই কিন্তু মেয়েটি ছাড়া পেয়ে গেছে, আরো অনেক বেশি ঝামেলা হতে পারতো। যাই হোক, শুনলাম আরো একটা ঘটনা আপনার কাছ থেকে, আরো একটা এক্সপেরিয়েন্স বোধহয় আপনার আছে যেটা আপনি ডট টিমের সাথে শেয়ার করতে চান। হ্যাঁ, আরেকটা আছে, সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ওটা তখন আমরা মানে 3 সিরে ছিলাম।
তো 3 মানে ক্যান্টনমেন্টের কোয়ার্টারে 3 সিটে ছিলাম। আচ্ছা। তো আমাদের 3 সিটের পিছনে ছিল একটা পেয়ারা গাছ ছিল, আমাদের মানে আমার জানলার পাশেই পেয়ারা গাছ ছিল। তো তখন শীতের দিন ছিল, তখন আমি এমনিতে বাতাসে গরমের দিনে জানলা সাধারণত খুলি না, আটকায় শুই আর কি। তো এই জন্য মা অনেক বকাবকি করে জানলা আটকায় শুই গরমের দিন। তো সে তখন শীতের দিন ছিল, তো রাতের বেলা আমি মশারি টাঙাই আর মশারি গুঞ্জায় তারপরে মশারি জানলা আটকে দিয়ে তারপরে আমি শুইছি। তো শোয়ার পর মানে অনেকক্ষণ যাওয়ার পর রাত্রে তখন আনুমানিক না হইলেও 1টা কিংবা 1:30 বাজে এরকম সময় হবে। তো আমি ভাবতেছিলাম যে কি ব্যাপার আমার আমাকে আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। তো তখন আমার কাছে মনে হইলো যে জানলা দিয়ে কেউ আমাকে ডাকতেছে, জানলা দিয়ে। তো জানলা দিয়ে ডাকতেছে, তখন আমি উঠলাম। উঠার পর এই ফিলিংসটা তো আপনার অনেক আগেও একবার হয়েছিল। ওইটা হয়েছিল, তো ওটা তো ছাদে ছিল। তো এটা হচ্ছে অন্যরকম, যে এটা প্রথম ঠক দিচ্ছে, ঠক দেওয়ার পর ডাকছে। আপনি মানে জানালায় নক করছে, প্রথম নক করার পর জানাটা আর কি করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি স্বপ্ন দেখছি, কিন্তু এটা স্বপ্ন না, আমি সেটা সামনে বলতেছি। তখন সামনে দেখছি, তখন ওইখানে জানলার পিছনে যখন আমি জানলাটা খুললাম মশারিটা উঠায়া, যখন কিনা আমি জানলাটা খুললাম, তো খোলার পর দেখি যে অনেকগুলো বাচ্চা ওইখানে। তো ওইখানে মানে প্রত্যেকটা বাচ্চা হাতে একটা করে প্লেট আর হচ্ছে আনার, মানে যে ডালিম যেটা খায় আনার, তো আনার ছিল ওই লাল লাল ইয়াগুলো ওগুলো আর খাচ্ছে আর কি, আনার খাচ্ছে আর কি সবাই। তো তখন আমাকে বলছে কি তুই খাবি? আমি বলছি যে হ্যাঁ আমি খাবো। তো যখন আমি মানে ওইটা হাত দিয়ে ধরতে গেছি, আমার হাত দিয়ে ধরতে গেছি তখন জীবনে ওটা লাফাচ্ছে আর কি, ডালিমের দানাটা লাফাচ্ছে। তো লাফাচ্ছে যখন আমি ভাবলাম যে কি লাফাচ্ছে কি জন্য এটা। তো যখন আমি আরেক হাত দিয়ে যখন ধরতে গেছি, তখন ও আমার হাত দিয়ে চাপ দিয়ে ধরছে, হাতে আরেক হাত দিয়ে আরেকজনের ছোট ছোট বাচ্চাগুলা, তো আমার হাত দিয়ে আরেকটা জন চাপ দিয়ে ধরছে। ধরার পরে মানে তখন আমি অনেক ভয় পেয়ে যাই, অনেকগুলো বাচ্চা একসাথে, তখন আমি ভয় পেয়ে যাই। তখন একটা জোরে একটা চিল্লান দিয়ে উঠি যে কি হলো এখানে, কি হলো, জোরে একটা চিল্লান দিয়ে উঠি। সঙ্গে সঙ্গে মশারির ভিতরে চলে আসি, এক চিল্লান দিই, তখন আমার বাবা পাশের রুম থেকে আমার বাবা চলে আসে, সঙ্গে সঙ্গে মশারির ভেতরে চলে আসে। হ্যাঁ, আমি জানলাটা, আমার হাত তো ছিল জানলার বাইরে, আমি হাত দিয়ে যখন আনতেছিলাম আর কি। ও আচ্ছা, আপনি যে স্বপ্ন দেখছিলেন আপনি আসলেই বাইরে ছিলেন? হ্যাঁ, না আমি তো ভাবছিলাম যে এটা স্বপ্ন, কিন্তু পরে বলতেছি যে এটা আসলে এটা স্বপ্ন ছিল না, যে আমি কিন্তু হাত দিয়ে আনতেছিলাম এটা। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। হ্যাঁ, না আমি তো ভাবছিলাম যে এটা স্বপ্ন, কিন্তু পরে বলতেছি যে এটা আসলে এটা স্বপ্ন ছিল না, যে আমি কিন্তু হাত দিয়ে আনতেছিলাম এটা। যখন এক হাত দিয়ে যখন যে লাফাচ্ছে, আরেক হাত যখন ধরতে গেছি, তখন আমার আরেক হাত তখন চাপ দিয়ে ধরছে আর কি, আর ওই আরেক হাতটা চাপ দিয়ে ধরছে। তো ধরার পর এটা আমি অনেক জোরে চিল্লাচ্ছি। পরে আমি সঙ্গে সঙ্গে মশারি তো পুরোটা বের হয়নি, মানে মাথার অর্ধেক বের হয়ে তারপর আর কি আমি হাত দিয়েছিলাম। তো তখন আমি সঙ্গে সঙ্গে টান দিয়ে চলে আসছি, মানে জোরে চিল্লান দিয়ে চলে আসছি। তখন আমার বাবা আমার মা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে, সঙ্গে লাইট জ্বালালো, কি হয়েছে? তো আমি বললাম এই কাহিনী। তখন বাবা মা কিছুতেই বিশ্বাস করতেছে না। তখন আমি বললাম যে কয় না, তুই এটা স্বপ্ন দেখছিস? কারণ আমি স্বপ্ন দেখবো কি জন্য, আমি এটা নিজে দেখছি, এই মাত্র এই ঘটনা করলো। সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার মশারি উঠানো, মশারি সাইড উঠানো, জানলা খোলা অবস্থা। আমি প্রতিদিন রাত্রি কিন্তু জানলা সাধারণত আটকে ঘুমাই সবসময়, আর কখনো আমরা এই জিনিসটা ভুল হয় না। শীতের দিন তো জানলা খোলার প্রশ্নই আসে। ওকে, তখন সাইদ ভাইয়ের এক্সপিরিয়েন্স শুনলাম, যদিও আমি অনেকটাই নীরব ছিলাম, চুপচাপ শুধু শুনেই যাচ্ছিলাম, রেহান ইন্টারেক্ট করছিল। তো যাই হোক, অবশেষে মানে অনেকদিন পর কিন্তু আমরা আবার ভালো কিছু ঘটনা শুনলাম। আসলে মানে স্পেশালি প্রথম ঘটনাটা, যেখানে উনি ওই বড় ভাইকে টাচ করার সাথে সাথে সে ছাদ থেকে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর নিচে তাকিয়ে উনি দেখছেন কিছু নাই। আসলে মানে ভুতুড়ে ব্যাপার ঘটার আগেই কিন্তু কিছু ঘটনা ঘটে যায়। একটা মানুষকে ছাদ থেকে পড়ে যেতে দেখা, এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। রাইট। সো অনেক ধন্যবাদ সাইদ ভাই, যে আমাদের এই জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, এবং আশা করি যে ভবিষ্যতে আরো কোনো এক্সপিরিয়েন্স ঘটলে আপনি আমাদের ডরে যোগ দেবেন। তবে ঘটুক এটা আমরা চাই না, সেটাই। তবে যদি ঘটে, ডর টিমের সাথে থাকবেন। ওকে ভাই। আচ্ছা, সব তো ঘটনা শোনা হয়ে গেল, এবং অ্যামেজিং কিছু ঘটনা শোনা হলো, এমন কিছু মানে মর্মান্তিক ঘটনা আমরা পেলাম। এক্স্যাক্টলি। আর আমি মানে লিয়ের সামনেই বলবো, লিয়ের মায়ের সামনেই একটা কথা বলবো, যে আমি কিছু ব্যাপারে আমি কোশ্চেন করিনি, সো দ্যাট মানে স্টোরিটা যাতে পড়ে মানে ফ্লোটা থেমে না যায়, আমাদের লিসনাররা যাতে বিরক্ত না হয় যে গল্পের মাঝখানে কেন এত ইন্টারাপশন, এই জন্য বলিনি। বাট আমার মাথায় কিন্তু সবসময় একটা প্রশ্ন ঘুরছে, এবং তাদেরকে আমি আফটার ডর অবশ্যই এটা নিয়ে আরো প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে ওনারা এরকম একটা বাসায় কেন এতদিন ধরে থাকছে, নাম্বার 1 প্রশ্ন। এবং নাম্বার 2 হচ্ছে যেই রুমটার কথা বলা হয়েছে দোস, মানে যে এটা আন্টি বললেন আর কি, যে ওপরের যে রুমটা, যেটা এখনো সিল করে দেওয়া হয়েছে, আমার কথা হচ্ছে পুলিশ যদি না আসে, কেন পার্সোনালি ওটা পরিষ্কার করা হয়নি, বা পুলিশ কেন আসেনি আদৌ, পুলিশকে কেন সেকেন্ড টাইম খবর দেওয়া হয়নি? অথবা এটার কিছুটা অ্যান্সার উনি গল্পের মাঝে দিয়ে দিয়েছিল, যেহেতু যার ডেড বডি পাওয়া গেছে,
তার তেমন কেউ পরিচিত ছিল না বলে Exactly. হয়তোবা বেওয়ারিশ অনেকটা এরকম হয়ে হতে পারে, গেছে। বাট আমি অবশ্যই আমি মিট করব সেই বাড়িওয়ালার সাথে, বিকজ আমার তাকে একটা প্রশ্ন করার আছে যে আপনার এত বড় বাসা এরকম একটা ঘটনার কারণে খালি হয়ে আছে, আপনি কেন পুলিশি ব্যাপারটা মিটিয়ে জিনিসটা ঠিক করছেন না? রাইট, এবং এটার উত্তরটা হয়তো উনি সবচেয়ে ভালো দিতে পারবেন। এক্স্যাক্টলি। তবে আচ্ছা, কথার ফাঁকে ফাঁকে তো একটা কথা ভুলে গেছি। হ্যাঁ, তুই যখন উঠছিলি কি যেন একটা বলছিলি যে মানে ওঠার সময় কি হচ্ছিল? আমি কিছু বলিনি, বাদ দে। মানে এটা- তুই ফোনে কথা বলতে বলতে উপরে উঠে গেছিলি, আমি কিছুক্ষণ পরে উঠলাম। সিরিয়াসলি আমি ফোনে কথা বলতে বলতে উপরে উঠে গেছি, এবং আমি উপরে উঠেও কিন্তু আমি ফোনেই কথা বলছিলাম, রাইট? আমরা তোরা উপরে সবাই মিলে ওঠার আগে পর্যন্ত, এবং আমি ফোনে কথা বলতে বলতে উপরে ওঠার সময় আমি ঘুণাক্ষরেও বুঝিনি যে দোস্ত আমি একা উঠছি। তাই? So, এটা নিয়ে আর কথা না বলাই better। সিরিয়াসলি? আমি সিরিয়াসলি বলতেছি দোস্ত, জাস্ট বিকজ আমি ফোনে কথা বলতেছিলাম বলে আমি ঘুরে তোরে কিছু একটা বলি নাই বা কিছু একটা বলা হয় নাই। ও, তার মানে তুই ভাবছিলি আমি তোর সাথেই উঠছি? এক্স্যাক্টলি, ও মাই গড, তাহলে কি মানে এক্স্যাক্টলি হোয়াট উই হার্ড অ্যাবাউট দিস প্লেস। যাই হোক, জানি না এটা আসলে কি ছিল। এটা কি অন্য কোনো কিছু আমরা অ্যাঙ্গেল খুঁজতে যাব কিনা? ও ফোনে কথা বলতে বলতে উঠছিল বলে অন্য মনস্ক হয়ে গেছিল। সো আমরা এই দিকে আর না যাচ্ছি, আমরা মূল ঘটনার দিকে এবার আসি। তার আগে প্রত্যেককেই ধন্যবাদ জানাই আমাদের এই জার্নিতে আসার জন্য, বিশেষ করে লি এবং তার মাকে, যে অনেক ধন্যবাদ যে আন্টি অনেক সাপোর্ট করেছে বলেই লিও আসতে পেরেছে। And I'd also like to thank Lee's father, যে কিনা এই পারমিশনটা শেষ পর্যন্ত দিয়েছে দিয়েছে। আমাদেরকে। তো যাই হোক, আজকে সবার প্রতি, আমাদের সামনে যারা বসে আছেন এবং যারা রেডিওতে শুনছে ডট, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই বাড়িটা হচ্ছে এই গ্রিন রোডের যে খুব কাছাকাছি একটা বাড়ি, এটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। এবং এই ছাদটাকে ঘিরে এবং সিঁড়িতে বেশ কিছু ঘটনা আছে, আমরা জানি না সেটার একটা কি অলরেডি ঘটে গেছে কিনা। আমি এটা নিয়ে আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে দোস্ত, সিঁড়ির কথাটা আর উঠাইস না, কারণ আমরা কিন্তু মূলত ছাদের ঘটনাগুলোকে ভাইটাল ভেবেই এখানে এসেছিলাম। সিঁড়ির ঘটনাগুলো কিন্তু আমাদের কাছে খুবই সামান্য লেগেছিল। রাইট। ছাদের মূল ঘটনা হচ্ছে, মানে আপনারা সবাই একটু পেছন দিকে তাকালে দেখবেন যে একটা কিন্তু দোলনা দেখা যাচ্ছে। রাইট, দোলনাটা যদিও একটু পুরনো মনে হচ্ছে, মনে হচ্ছে যে খুব একটা ইউজ করা হচ্ছে না, যেটা দেখে মনে হচ্ছে। সো এটাতে একটা ঘটনা আছে। রাইট। এবং তুই একটু তাকালে দেখবি ডান দিকে, সেখানে কিন্তু থাকার একটা এক রুমের একটা জায়গা, চিলেকোঠার মতো, জাস্ট একজন মানুষ থাকতে পারবে এরকম, সেটা কিন্তু ফাঁকা, খালি পড়ে আছে। সো এই দুইটার সাথে, এই বাসা খালি হওয়ার সাথে এই দোলনাটার একটা কানেকশন আছে, যেটা আমরা জানতে পেরেছি, এবং সেজন্যই আমরা দুজন আগ্রহ নিয়ে আপনাদেরকে নিয়ে এখানে এসেছি। এবং মূল ঘটনাটা হচ্ছে, এই চিলেকোঠাটায় যেই কেয়ারটেকার, আমরা নিচে যার সাথে কথা হয়েছে, যাকে নিচে দেখেছেন, সে আগে উপরে এখানেই থাকতো, ঠিক এই রুমটাতে। এবং থাকতে পারেনি, সে চেষ্টা করেছিল, বাট 1-1.5 মাস পরে আর সে কিছুতেই রাজি হয়নি। তারপর বাড়ির মানুষজন বাধ্য হয়ে তাকে নিচে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আসলে ঘটনাটা হচ্ছে, সে যখন এখানে থাকতে শুরু করে ঠিক 3য় দিনের মাথায় ফার্স্ট ঘটে, যেটা হচ্ছে রাত তখন 2টা কি 3টা হবে। তো সেই 3য় দিনের মাথায় একদিন তার মাঝরাতের দিকে ঘুম ভেঙে যায়, প্রায় 2টা-2:30টার দিকে। যখন ঘুম ভেঙে যায়, সে দেখে যে দোলনাটা দুলছে। সো প্রথমে এটা খুবই স্বাভাবিক, কিন্তু বাতাসেও দোলনা তুলে, আসলে এটা এমনিতে হঠাৎ করে দেখলে এটা ভয় পাওয়ার কিছু নেই। সো প্রথম দিন সে দেখে অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেছে, এবং পরের দিনও সেম ঘটনাটাই দেখেছে। ওই দিনও খুব একটা কিছু মনে করেনি, কিন্তু 3য় দিনের দিন যখন এই সেম ঘটনাটা, এই দোলনাটাকে দুলতে দেখেছে, তার একটু খটকা লেগেছে। এক্স্যাক্টলি, এবং খটকা লাগার মূল কারণ হচ্ছে তার অলমোস্ট পুরাতন ভেঙে যাওয়া একটা দেয়াল ঘড়ি। কারণ হচ্ছে উনি 3 দিনের দিন উনি খেয়াল করে যে প্রতিবারই তার ঘুমটা ভেঙেছে ওই 2:47 বা 48 বাজে, একটা নির্দিষ্ট একটা টাইমে, এবং প্রতিবারই তাই। 3য় দিনই তাই। 3য় দিন সে খেয়াল করে আমি কি গতকালকেও এমন দেখেছিলাম, এবং সে একটু চিন্তা করে বের করে যে না, প্রতিবারই সে 2:47 দেখেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, সে এই বিষয়টা শিওর হওয়ার জন্য সে একটু বাইরে চেষ্টা করেছিল বোঝার জন্য কোনো বাতাস বা কোনো ধরনের কোনো কিছু আছে কিনা, কিন্তু না, আবহাওয়াটা একদম ঠান্ডা আবহাওয়া ছিল, যে বাতাসে দোলনা দুলতে পারে এরকম কোনো কিছু ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোলনাটা কিন্তু যথেষ্ট ভারী টাইপের দোলনা। এই টাইপের দোলনা আসলে ধাক্কা যদি কেউ না দেয় রেগুলার, তাহলে জং ধরেও মুভ করতে পারার কথা না। রাইট, সেটাই বলছিলাম। সো তারপরে তার মাঝে ভয়টা ঢুকে যায়, এবং ফ্রিকোয়েন্টলি সে এই ঘটনাটা দেখতে থাকে। রাইট। এবং
এবং তারপরে আর কি, তারপরে হচ্ছে সে ভালো রকমই মোটামুটি একটু ভয় পায় যে প্রত্যেকদিন একই টাইমে কেন হবে। এর পরের রাতটা সে ঘুমায় না কয়েক রাত, তখন যখন ঘুমায়নি তখন আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু দোষ যখন ঘুমায়নি তখন উনি আর নড়তে দেখেনি। এই কারণে হয়েছে কি, ওনার মনে হয় এই কারণেই দোষ সন্দেহ চলে আসছে যে উনি ঘুমায় থাকলে বোধ হয় কেউ আসে, কারণ যেদিন যেদিন সে ঘুমায় নাই সেদিন এটা হয়নি। এটা যদি স্বপ্ন আমরা ধরে নিই যে সে ভয় পেয়ে স্বপ্ন দেখছে, তাহলে ঠিক একই টাইমে তার ঘুম ভাঙার কথা না। স্বপ্ন সারা রাতে যে কোনো সময় হতে পারে, গভীর ঘুমে। এই কয়েকটা জিনিসই তাকে একদম মানে কি বলে যে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাট হোয়াট অ্যাবাউট দ্যাট জাম্প, যেটা সে দেখেছে চোখ খুলে, সামওয়ান জাম্পিং ফ্রম দ্য রুফ। ওকে, দ্য ওয়ার্স্ট থিং, যেটা সবচেয়ে বাজে ব্যাপার ওনার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এরকমই একদিন সে রাত্রে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অ্যাজ ইউজুয়াল, যেটা তার কাছে এখন আর ভয়ও লাগতো না তেমন, 2:47 তার ঘুম ভাঙলো। ঘুম ভেঙেই প্রথম দৃশ্যটা সে যেটা দেখলো, ছাদের একদম কিনারায় দোলনাটা পেরিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে চোখ খুললো এবং মিলি সেকেন্ডের মধ্যে সে লাফ দিল একটা জোরে চিৎকার করে। চোখ পড়তে যখন তার চোখটা পড়েছে, মানে তার ভাষায় যদি বলি মাইয়ানা পুরুষ, সেটাও বুঝি নেই, সে এভাবে বলেছিল। মানে এতই র্যাপিডলি ঘটনাটা ঘটে, এবং এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আমরা সবাই খুব আতঙ্কিতই ফিল করি, সেও আতঙ্ক ফিল করে এবং সে এক দৌড় দিয়ে চলে যায়। এবং সবচেয়ে বেশি যেটা সে কিন্তু উঠেই প্রথমে যে তাকিয়েছে দোলনার দিকেও তাকিয়েছে, কারণ তার ভয় ওটাই ছিল যে সে ঘুম ভাঙলে দেখবে দোলনা নড়ছে কোনো একভাবে, এত ভারী লোহার একটা দোলনা। এক্সপেক্ট করেছিল দোলনাটাকে নিয়ে, দোলনার পাশে যে কাউকে দেখবে এটা সে চিন্তাও করেনি। তো এক মুহূর্তের জন্য তার মাথায় হয়তো বা চলে আসছিল এটা মানে চোর বা কোনো কিছু হতে পারে। তো সে সাথে সাথে বের হয়েছিল। বের হয়ে যখন সে কার্নিশে যে দেখলো নিচে একেবারে দোলনাটা ক্রস করে, কিন্তু কাউকে পড়ে থাকার মতো কিছু ছিল না। এবং একটা ব্যাপার এখানে খুব উল্লেখ করার মতো, আশেপাশের কোনো ছাদ নেই যে যেই ছাদ থেকে লাফ দিয়ে এখানে চলে আসা যাবে, পসিবল না, রাইট? সো তারপরেই হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে। এক্স্যাক্টলি। এবং সেই ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই লোকটি, এই কেয়ারটেকারটি, আমি তার নামটা মনে হয় বলতে সমস্যা নেই আমাদের, না? নামটা বলবি? মানে সরি লিসনার্স, ওনার মানে উনি যার আন্ডারে কাজ করেন, মানে এবারের মালিক যিনি, তার কোনোভাবেই অ্যালাউড মানে করেননি যে ওনাকে অনেয়ারেই আমরা আনতে চেয়েছিলাম, বাট ওনারা রাজি হচ্ছেন না, তাই আমরা নামটাও বললাম না। সো সরি, বাট দ্য ফ্যাক্ট ইজ যেটা ঘটেছে ওনার সাথে সেটাতে আবার চলে যাই। উনি যখন যে কার্নিশে মোটামুটি ঝুঁকে খোঁজার চেষ্টা করে যে আসলে কেউ লাভ দিল কিনা, অন্য কার্নিশে দাঁড়িয়ে আছে কিনা চোর টোর কিছু, বা আরো নিচে দেখতে পাচ্ছি না নাকি অন্ধকারের মধ্যে রাতের বেলা, তখন যেটা হয় ওই সাইলেন্সের মধ্যে তখন ওনার পিছনে দোলনা নাড়ালে যে শব্দটা হয় সেটা হওয়া শুরু করে এবং দোলনাটা দুলতে শুরু, মানে দোলনাটা নড়ছে। আগে কিন্তু তখন কিন্তু সে যখন গিয়েছে দোলনাটা একদম থেমেছিল। এক্স্যাক্টলি, সে যেটা বলেছে আমাদেরকে যে সেটা তার স্পষ্ট মনে আছে, দোলনাটা থেমেছিল যখনই সে কার্নিসের নিচে দেখছে এবং সেটা দেখতে থাকার কিছুক্ষণ পর কিন্তু রাইট। এখানে অনেকে হয়তো ভাবতে পারে যে সে নিজেই দৌড় দিয়ে আসার সময় দোলনায় হয়তো বাড়ি লেগে গেছে, এই ধরনের কিছু, কিন্তু তাহলে কিন্তু কিছুক্ষণ পরে ওটা শুরু হওয়ার কথা না, যে অনেকক্ষণ 5 মিনিট আগে একজন বাড়ি দিয়ে গেছে এখন নড়া শুরু করলো। সবচেয়ে বড় কথা হচ্ছে তার এই দোলনাটার মধ্যে যদি কারো বাড়ি লাগে, আমার মনে হয় দোলনার চেয়ে যার বাড়ি লাগবে সে ব্যথা, তার এই খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আর এটা ছাড়া আরেকটা যেটা ঘটনা আমরা বলতে না চেয়েও প্রায় বলে ফেলেছি, বলবো, সেটা হচ্ছে যে ওই দিন এই ভয়টা পাওয়ার পরে ওই লোকটি যখন সিঁড়ি দিয়ে নামছে, সেও একটা জিনিস টের পায়, যেটা এই বাসার প্রতিটা মানুষেরই কথা, যে 12টার পরে নাকি তারা অনেক সময় এই ধরনের জিনিস টের পেয়ে থাকে। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যেই হাঁটছে তার কাছেই মনে হয় পেছন থেকে সাথে বোধহয় আরো কেউ নামছে, মানে কোনো ভূতুরে কিছু না, জাস্ট মনে হয় সাথে আরো কেউ নামছে, মানে একসাথে দুইজন নামলে যে ফিলিংসটা পায়ের শব্দ সহকারে। একটু বলে ফেলি যে ফিলিংসটা রেহান পেয়েছিল, আমরা জানি না এখনো যদিও এটা কি ছিল। 100% রাইট, বাট আমারও মানে আমি এখনো লজিকে মিলাতে পারছি না, আমার মনে হচ্ছে তুই আমার পিছনেই আসতেছিলি, বিকজ ম্যান আই ডোন্ট নো হোয়াট দ্যাট ওয়াজ, আই রিয়েলি ডোন্ট, আমি আসলে জানি না। যাই হোক, এটা আমরা যতক্ষণ না লজিকে, মানে আমাদের কোনো না কোনো একটা লজিক বাদ থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভৌতিক কোনো কিছু বলতে নারাজ। এক্স্যাক্টলি, আরো একটু ঘটনাটা ভালো করে আমরা একটু মানে পর্যালোচনা করতে চাই। তো আচ্ছা রেহান, অনেক তো হলো, সবার ঘটনাই শোনা হয়ে গেছে এবং এই বাড়ির ঘটনা বলা হয়ে গেছে, চল এমনিতেও ঠান্ডা লাগছে, নেমে পড়ি। হ্যাঁ দোস্ত, ঠিক আছে, তাহলে নাম তোরা। তুই একা নামবি? আমি আসতেছি। ওকে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেকগুলো প্রশ্ন মাথায় নিয়ে গভীর রাতে খুব শান্তভাবে শেষ হয়ে গেল ডরের ৬৮তম পর্ব। এই প্রশ্নগুলোর উত্তর আমরা কখনোই পাব না। প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবনে
এরকম অসংখ্য ঘটনা ঘটে যায় যেগুলোর উত্তর আমরা অনেকেই জানি না। আমি কিবরিয়া ব্যক্তিগতভাবে জীবনে বেশ কয়েকবার দিনের আলোতে এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি যেটার উত্তর আজও আমার কাছে নেই। একটা কথা আছে, আমরা যা দেখি সেটাই বিজ্ঞান, সেটাই বিশ্বাস্য, তার বাইরের জগৎ সম্পর্কে আমাদের বিশ্বাস কিংবা যুক্তি নেই বললেই চলে। কিন্তু আমরা যা দেখি, আমাদেরকে যা ভাবায়, তার বাইরেও অনেক বড় একটি জগৎ রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে কত বড় কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কোন রহস্য লুকিয়ে আছে সেটার উত্তর হয়তোবা আগামী 1000 কোটি বছরেও বের করা সম্ভব নয়। ভয়ের অনুভূতি চিরন্তন এবং সেই সব অনুভূতি নিয়ে বারবার আপনাদের কাছে ফিরে আসা। পৃথিবীর অনেক কিছুই অনাবিষ্কৃত, সেই অনাবিষ্কৃতর অনেক প্রশ্নই প্রতি বৃহস্পতিবার রাত 11:20 নতুন করে ভিড় করে আপনার কাছে। অপেক্ষায় থাকুন আগামী পর্বের জন্য। শুভরাত্রি।